আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সাধারণ গণিতের উপর 25 ব্যাচের জ্যামিতির কয়েকটা ক্লাস তোমাদের দিচ্ছিলাম যাতে জ্যামিতিটা তোমাদের একটুখানি এগিয়ে থাকে, কারণ আমরা এখনো জ্যামিতি শুরু করিনি। তো সেই ক্লাসগুলোর আজকেই শেষ ক্লাস। আজকের পরে আমরা 25 ব্যাচে যতগুলো জ্যামিতি ক্লাস হয়েছিল সেগুলো শেষ হবে। এরপরে আমরা কালকের ক্লাস হবে, নেক্সট ক্লাসেই আমরা ত্রিকোণমিতি শুরু করবো। একদম ত্রিকোণমিতিটা বইয়ে যত কিছু ম্যাথ আছে সব কিছু আমরা শেষ করে ফেলবো। এরপরে তো তোমরা জানোই যে আমাদের এই কোর্সে যারা অলরেডি ভর্তি হয়ে গেছো না, এই যে সাধারণ গণিত ক্র্যাশ কোর্স, তারা তো জানো যে আগে আমরা চ্যাপ্টারগুলোকে শেষ করতেছি, যেটা সবার সাথে শেষ করতেছি। এরপরে তোমাদের শুরু হবে এই কোর্সের ক্লাসগুলো। এই কোর্সের ক্লাসগুলো কিন্তু প্রাইভেট, সব প্রাইভেট, এটা কিন্তু কোর্সের আন্ডারে ক্লাস, এগুলো পাবলিক হবে না, ঠিক আছে? যেমন এই ক্লাসগুলো প্রাইভেটলি যারা ভর্তি হইতেছো তারাও করতেছো, এবং পাবলিক যারা আছে ইউটিউবে তারাও করতেছো। বাট এই যে ক্র্যাশ কোর্সটা, যেখানে আমাদের টার্গেট থাকবে পাস টু একদম 100-তে 100, যারা একদম ফেল করে তারা পাস করতে পারবে, পাস কি A+ই পেয়ে যাবে। আর যারা A+ পাওয়ার মতো বা 70-80, 100-তে 100 পাওয়ার মতো প্রিপারেশন হবে। কেন ভাই, পুরো এই যে কোর্সটার মাধ্যমে এখন তো দেখতেই পারতেছো যে বইয়ের যত ম্যাথ আছে, যত টাইপ আছে, সব কিছু শেষ করে দিচ্ছি। এরপরে দেখবা এই বইয়ের ম্যাথগুলো শেষ করার পরপরই আমরা শুরু করে দিব একদম যতগুলো MCQ হইতে পারে প্রত্যেকটা চ্যাপ্টারে, সবগুলো MCQ, সাধারণ গণিতে যতগুলো MCQ হইতে পারে সবগুলো তোমরা সলভ করে দিব, প্লাস হচ্ছে শীট আকারে পেয়ে যাবা, ঠিক আছে? যত টাইপের MCQ হইতে পারে, টাইপ ভিত্তিক যত MCQ হইতে পারে সব, শুধু MCQ শীট দিব বিষয়টা এমন না, সব সলিউশনও করে দিব। ওকে, এরপরে থাকবে কি সৃজনশীল, যত টাইপের সৃজনশীল হইতে পারে প্রত্যেকটা চ্যাপ্টারে ওগুলো সব করে দিব। এরপরে কি থাকবে, যত টাইপের শর্ট কোয়েশ্চেন হইতে পারে সব করে দিব। সবচেয়ে বড় কথা হচ্ছে টেস্টের পরে একটা টেস্ট পেপার সলভ করে দিব। কেন তুমি 100-তে 100 পাবা না বলো? কিছু কি বাকি থাকবে? কিচ্ছু বাকি থাকবে না। 100-তে 100 পাওয়ার জন্য কিছুই বাকি থাকবে না, খালি জাস্ট আমাদের ক্লাসগুলো ফলো করো, 100-তে 100 পাবা, ঠিক আছে? যারা একটু ভালো মতো ম্যাথ বুঝো 100-তে 100 পাবা, আর যাদের প্রচুর দুর্বলতা ম্যাথে তারাও দেখবা যে 80 পর্যন্ত পেয়ে যাবে, কারণ সব সলভ করে দেবো। খালি তোমার কন্ডিশন হচ্ছে ক্লাস যেটা দিব, যখন যেটা দিব তখন সেটা দেখবা। তো ঠিক আছে, সো আজকে তোমরা 25 ব্যাচে জ্যামিতির ক্লাসটা করো। আর যারা এখনো এই ক্লাস কোর্সে ভর্তি হও নাই ভাই, এইটার মতো কোর্স তুমি আর পাবা না, ঠিক আছে? আর যারা ভর্তি হয়েছো ডেফিনেটলি তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাজেস্ট করে দিবা, অ্যান্ড তোমাদের রেফারেন্স নিয়ে যদি কোনো ফ্রেন্ড ভর্তি হয় তাহলে তোমাদের জন্য আমরা গিফট পাঠাবো। ওকে, তো এখন তোমরা জেনারেল ম্যাথের এই ক্লাসটা, যেটা 25 ব্যাচের ক্লাস, এই ক্লাসটা দেখতে থাকো। তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছ উদ্দীপক 3, আসলে 3টা উদ্দীপক দিয়েছিলাম, তাই না? 3টা উদ্দীপকের উপর 3টা প্রশ্ন দিয়েছিলাম, মানে 3টা উদ্দীপকের উপর 3টা টাইপের উদ্দীপক, সেখান থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমাদের দিয়েছিলাম, 5টা-7টা করে। তো আজকে আমাদের পর্যন্ত মোস্ট প্রবলি 5টা প্রশ্ন আজকে তোমাদের আমি এই উদ্দীপক 3 থেকে সলভ করে দিব, ঠিক আছে? সো ক নাম্বার প্রশ্নটা পড়ার আগে চলো উদ্দীপকটা একটু দেখো। ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে PQ এবং RS দুইটি সমান জ্যা। এই কথাটার মানে হচ্ছে তোমাকে দুইটা জ্যা দিয়ে দিয়েছে। জ্যা কি, আশা করি এই 3টা বা আগের 2টা ক্লাস থেকে বুঝতে পারছো, তাই না? জ্যা কি, তাহলে আমাদের RS দুইটি সমান জ্যা, তাহলে OM লম্ব PQ এবং ON লম্ব RS, আর MN এর একই পাশে POR অবস্থিত। এই ইনফরমেশনটা দেওয়া আছে। সো এই ইনফরমেশনটাকে চিত্র কিভাবে আঁকতে হবে সেই বিষয়টাকে আমরা দেখি, তারপর আমরা ক নাম্বার প্রশ্নটা সলভ করব, ঠিক আছে? সো এখান থেকে দেখো, আচ্ছা আমি তোমাদের সহজে দেখাই যে তোমরা পেন্সিল এবং হচ্ছে স্কেল দিয়ে চিত্রটা কিভাবে আঁকবা। তোমাদের তো খাতায় আঁকতে হবে, তাই না? তো তোমরা যেটা করবা, সবার আগে একটা বৃত্ত নিয়ে নিবা, ঠিক আছে? এরকমভাবে একটা বৃত্ত নিয়ে নিবা। তো বৃত্ত নিয়ে দাঁড়াও, আমি একটা স্কেল নিয়ে নিই। স্কেল নিয়ে তোমাদের আসলে আমি চিত্র এঁকে দেখাবো, তো একটা স্কেল নিয়ে নিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে? সো একটা স্কেল আমি একটু নিয়ে নিতে চাই, ডিসিপ্লিন টুলস, ম্যাথ, দেন হচ্ছে একটা স্কেল। তো এই যে দেখো স্কেল, ফার্স্ট অফ অল কী করলা, তোমরা একটা বৃত্ত আঁকবা। সবার প্রথমে যেটা করবা সেটা হচ্ছে একটা কী করবা ভাইয়া, একটা বৃত্ত আঁকবা, ঠিক আছে? বৃত্তটা আঁকার পরে তোমাদের কাজ হবে এরকম একটা স্কেল নিবা। তাহলে দুইটা সমান যা বলছে, যে এর আকৃতির তো কিছু বলে নেই, বলছে যেটা এত, এটা তো বলে নেই। তো তুমি জাস্ট করবা কি, জাস্ট এইখানে তোমার এই যে স্কেলটাকে এইখানে নিয়ে যাবা, নিয়ে গিয়ে দেখো আমি মাপ নিতেছি। কতটুকু মাপ নিব দেখো, আমি এখান থেকে চাইলে এটার আরেকটুখানি উপরে উঠায় এই যে 3 সেন্টিমিটার মাপটা নিয়ে নিলাম, দেখছো? তো ফার্স্ট অফ অল যে কম্পাসটা নিবা, ডিরেক্ট একটা বৃত্ত আঁকবা, দেন দুইটা জ্যা আঁকতে বলছে। জ্যা কি, জ্যা হচ্ছে ব্যাস, মানে আমাদের যে কেন্দ্র ব্যতীত যে কোনো দুইটা বিন্দুর সংযোগ বিন্দু, ঠিক আছে? যেমন এই বিন্দু, এই বিন্দু সংযোগ বিন্দু, এই যে এটা একটা জ্যা, এখানে এগুলো সবই এক একটা কি জ্যা। তো আমরা এখন একটা জ্যা আঁকবো, কিন্তু আমাদের বলছে PQ ও RS দুইটি জ্যা, বাট জ্যা দুইটা কেমন, সমান। তো দুইটা সমান জ্যা নিব। তো এখান থেকে দেখো, এখান থেকে যদি আমি এইভাবে একটা দাগ দিই, খেয়াল করতেছো এই যে 0 থেকে কোন পর্যন্ত নিলাম ভাইয়া, 3 পর্যন্ত, ঠিক আছে? সো
স্কেলটাকে এভাবে ধরে আবারও দেখবো যে 0 থেকে 3 পর্যন্ত কতটুকু পর্যন্ত যায়। এই যে দেখো 0 থেকে 3 পর্যন্ত মাপটা কিন্তু আবার নিয়ে নিচ্ছি। সো আমি জাস্ট এখান থেকেও এটা একটা দাগ দিয়ে দিব 3 ইঞ্চি, ঠিক আছে। তো এখানে আমাদের ইঞ্চি টেপ আছে, সো আমি এখানে ইঞ্চি দিয়ে নিচ্ছি। তোমাদের থাকবে সেন্টিমিটার, তোমরা সেন্টিমিটার নিবা, ঠিক আছে। বা 3ই নিতে হবে এমন তো কোনো কথা নেই, তোমার স্কেল দিয়ে যত মনে চায় তুমি ততই এইখানে নিবা। ওকে, সো এতটুকু আমরা নিয়ে ফেললাম। নিয়ে আমাদের এরপরে আমাদের কি করতে হবে বলো, আবার হচ্ছে আমাদের দুইটা লম্ব আঁকতে হবে। কি লম্ব, এই যে OM লম্ব PQ, তাহলে আমরা এটাকে PQ দিব আর এটাকে RS দিব। সব কিছু কি দিয়ে একবার পেন্সিল দিয়ে একবার, যাতে ভুল হইলেও বুঝতে পারো। তাহলে আমরা এইটার নাম দিলাম ধরো PQ আর এইটার নাম দিলাম ধরো হচ্ছে RS। এই দুইটা হচ্ছে আমাদের যে বৃত্তের কেন্দ্রটা, ধরো এটা ধরো বৃত্তের কেন্দ্র। আর PQ RS এই দুইটা হচ্ছে আমাদের কি বলতো, দুইটা জ্যা, এটাই বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে। তাহলে এই কেন্দ্রটার নাম দিই আমরা, কেন্দ্রটার নাম হচ্ছে কি ও। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে PQ এবং RS দুটি সমান জ্যা। দেখো এই যে PQ এবং RS আমরা একদম সমান সমান, আমার স্কেল অনুযায়ী আমি 3 ইঞ্চি মাপ নিয়ে সমান সমান দুইটা জ্যা আঁকছি, ঠিক আছে। এবং আমাদের বলছে কি OM লম্ব PQ, তাহলে এই যে PQ এর উপর যে OMটা লম্ব, তাহলে লম্ব মানে কি 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। সো আমি এই যে স্কেলটাকে এই বরাবর ধরে এই বৃত্ত থেকে একটা লম্ব টানবো। কিন্তু দুইটা লম্ব বলছে, তো যেহেতু দুইটা লম্ব বলছে, দেখো একটা বলছে হচ্ছে OM লম্ব PQ, তার মানে PQ এর উপর একটা লম্ব, আরেকটা লম্ব বলছে কি বলছে ON লম্ব RS, তাহলে আমরা RS এর উপর আরেকটা লম্ব টানবো। তোমরা পেন্সিল দিয়ে যখন আঁকবা এই যে জাস্ট এখান থেকে ধরে এই পর্যন্ত এটা দিয়ে দিবে, শেষ। দেখো দুইটা লম্বই হয়ে গেল। এখন জাস্ট এটার নাম দিয়ে দাও, একটা হচ্ছে OM লম্ব PQ, তার মানে এটারে আমরা PQ এর উপর লম্ব OM, তাহলে এটা দিতে পারি আমরা কি M। হ্যাঁ, আর এটা কি বলছে ON লম্ব RS, তাহলে এই যে RS এর উপর আরেকটা লম্ব, সেটার নাম দিতে পারি আমরা কি N, ঠিক আছে। তাহলে ON লম্ব RS, ON লম্ব RS, তাহলে আমাদের কি হয়ে গেল ON লম্ব RS, OM লম্ব PQ। তো আমরা এটা এখন মুছে দিলাম। এই হচ্ছে গিয়ে তোমাদের ওভারঅল চিত্র, যে চিত্রটার কথা তোমার হচ্ছে উদ্দীপকে বলছিল। তারপর আবার আরেকটা কথা বলছে, দেখো MN এর একই পাশে POR অবস্থিত। দেখো তো এটা হচ্ছে আমাদের MN, MN এর এক পাশে না PR, এমন তো না যে এখান থেকে এই যে এটা আর এই পাশে, ধরো এটা এই যে PQ, ঠিক আছে। এটা যদি উল্টায় লিখতাম, ধরো এই পাশে লিখতাম S আর এই পাশে লিখতাম ধরো R, তাও কিন্তু হইতো SRJ বা RSJ হইতো, কিন্তু তো MN এর একই পাশে PRR হইতো না, তো এটা হবে না। তো আমরা এখানে এটাকে কি লিখতে হবে বলো তো, একই পাশে RS রাখতে হবে, তাহলে RS। আমরা ওটা প্রথমেই চিত্রটা এভাবে আঁকছি। তো এই ইনফরমেশন দিয়ে জাস্ট ওটা বুঝায় যে MN যেই পাশে, MN এর একই পাশে PR হবে, অপর পাশে কি QS হবে। তো এটাও বলে দিতে পারতো যে MN এর একই পাশে QS। তো এই ছিল ইনফরমেশন দিয়ে আমরা কি আঁকছি, চিত্র আঁকছি। ইনফরমেশন দিয়ে আমরা কি আঁকছি, ইনফরমেশন দিয়ে আমরা চিত্রটা আঁকছি। এখন আমাদের বলছে কি, দেখো এখন আমাদের ক নাম্বার প্রশ্নে বলছে যে PQ ইকুয়াল টু 16 সেন্টিমিটার। PQ ইকুয়াল টু কি 16 সেন্টিমিটার। দ্যাট মিনস এই যে এইটা আমাদের কত দেওয়া আছে, আমি একটু রেড কালি নেই, এইটা আমাদের দেওয়া আছে হচ্ছে 16 সেন্টিমিটার ভাইয়া। এটা হচ্ছে আমাদের 16 সেন্টিমিটার, বুঝলাম। এটা হচ্ছে আমাদের 16 সেন্টিমিটার, ঠিক আছে। এটা যদি 16 সেন্টিমিটার হয় এবং OM যেটা সেটাও আমাদের দিয়ে দিচ্ছে, তাহলে OM কোনটা বলো তো, এই যে এটা না, OM কি এটা না, এই যে OM কত, OM হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এই OM এটারও নাম দিলাম আমি 6 সেন্টিমিটার, 6 লিখি, সেন্টিমিটার লেখার দরকার নেই। তাহলে OM হচ্ছে আমাদের কত 6 সেন্টিমিটার হলে OP এর দৈর্ঘ্য নির্ণয় করো। OP, তাহলে আমি জাস্ট এই যে এই অংশটাকে কি করে দেবো, অ্যাড করে দেবো। এটাই হচ্ছে আমাদের কি OP এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ভাই তোমাদের তো আমি আগেই শিখে আসছি না। দেখো তো বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো, মানে আমরা ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের উপর যদি লম্ব আঁকি, সেই লম্বটা সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। মানে এটা তো বৃত্তের কেন্দ্র, তাহলে কেন্দ্র দিয়ে যেই রেখাটা যাবে সেটাকে আমরা কি বলবো, ব্যাস না। তো এটা কি কেন্দ্র দিয়ে গেছে, যায় নাই। কিন্তু এই যে PQ কেন্দ্র দিয়ে গেছে, কেন্দ্র দিয়ে কিন্তু যায় নাই। যদি কেন্দ্র দিয়ে না যায় তাহলে এটা কি বলতো, ব্যাস ভিন্ন জ্যা। তো কেন্দ্র থেকে আবার এই যে দেখো PQ এর উপর OM কি লম্ব না, প্রশ্নে বলে দিছে PQ এর উপর কি OM লম্ব। এই যে PQ লম্ব OM, এই যে OM লম্ব PQ, তার মানে কি PQ এর উপর OM লম্ব, তাই না। এই ইনফরমেশনটা যেহেতু বলে দিচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর লম্ব ওই জ্যাকে সমান দুই ভাগে ভাগ করছে। সমান দুই ভাগে ভাগ করছে মানে কি, এটা সমান
এবং অর্ধেক, তাহলে আমরা বলতে পারি যে ঠিক আছে আমাদের এই যে পিএম এটা হবে 8 সেন্টিমিটার এবং এই পাশের এটাও হবে কি 8 সেন্টিমিটার। কেন? কারণ এই তো কেন্দ্র থেকে এই জ্যাটা 16 সেন্টিমিটার ছিল, তো কেন্দ্র থেকে এই জ্যায়ের উপর লম্ব টানছি, এই লম্বটা আমাদের এই জ্যাটাকে 16 সেন্টিমিটার জ্যাকটাকে দুইটা ভাগে ভাগ করছে, তো দুই পাশে কি হয়ে গেছে 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটার, আবার দুই ভাগে ভাগ করছে এবং সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এবং এইখানে যে কোণটা হবে সেটাও সমকোণ, অথবা আমরা অন্যভাবে বলতে পারি যে যে কোনো একটা রেখার উপর যদি লম্ব টানি, এই একটা রেখা এটার উপর টানলাম একটা লম্ব, তাহলে এটাও একটা সমকোণ আর এটাও একটা সমকোণ, তাহলে এটাও 90 ডিগ্রি, এটাও কি 90 ডিগ্রি। এই ঘটনাটাই তো ঘটছে। পিকিউ একটা জ্যা ছিল, ধরো এটা হচ্ছে আমাদের পিকিউ, এটা ছিল আমাদের পিকিউ, ও থেকে লম্ব টানছি, তাহলে এই যে ও থেকে লম্ব টানলাম ওএম, তাহলে দুইটা সমকোণে বিভক্ত হয়ে গেছে। তো দুইটা সমকোণে কিন্তু কি হয়ে গেছিল বলতো, বিভক্ত হয়ে গেছিল, তাই না? তো এখন আমাদের বের করতে বলছে কি আলটিমেটলি, দেখো আমাদের আলটিমেটলি বের করতে বলছে পিকিউ 16 সেন্টিমিটার, ওএম 6 সেন্টিমিটার, ওপি এর দৈর্ঘ্য। তাহলে এটা যদি সমকোণ হয়, এটা যদি সমকোণ হয় তাহলে ওপিএম ত্রিভুজ ওপিএম একটা কি সমকোণী ত্রিভুজ না? ত্রিভুজ ওপিএম একটা কি সমকোণী ত্রিভুজ। আমি এটা খুব ভালো মতো বুঝাইতেছি, বাট এটা খুবই শর্টকাটেও করা যায়, এমসিকিউর জন্য এটা ইম্পর্টেন্ট, তো তোমরা শর্টকাটেও করবা, ঠিক আছে? শর্টকাট জীবন সহজ। আবার এই যে লং কাটে করতেছি, এটা সৃজনশীলে আসতে পারে, কোথায় আসে? ক নাম্বারে আসে, এমন না ঘ নাম্বারে আসবে, ক নাম্বারে আসবে। তো দ্রুত শেষ করে দিই। তাহলে আমরা এটা বুঝতে পারলাম, এতক্ষণ ধরে তোমাদের আমি বুঝাইলাম যে পিকিউ জ্যায়ের উপর যদি ওএম লম্ব টানো সেটা সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে ওপি যদি আমি যোগ করে দিই তাহলে ত্রিভুজ ওপিএম একটা সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজ মানেই কি, পিথাগোরাস সাহেবকে এটার উপরে ফালাইয়া দেওয়া যাবে। তো পিথাগোরাস সাহেবকে আমরা যদি এটার উপর ফালাইয়া দিই তাহলে আমরা দেখো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, তো আমরা লিখতে পারি যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের, আচ্ছা, তো আমরা এটাও লিখি যে ওপিএম সমকোণী ত্রিভুজে, ত্রিভুজ ওপিএম সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে, ত্রিভুজ ওপিএম সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে, পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারবো দেখো, অনুসারে। তো ওপিএম ত্রিভুজ ওপিএম সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এখানে কি লিখতে পারি ভাইয়া, ওপি স্কোয়ার মানে কি অতিভুজ কোণটাই, যে দেখো এই যে সমকোণের বিপরীত বাহুই কি অতিভুজ, সমকোণের বিপরীত বাহুই হচ্ছে অতিভুজ। তাহলে আমরা কি বলতে পারি, ওপি স্কোয়ার অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার। এখন লম্ব এটারে ধরো, ভূমি এটারে ধরো, কোনো ডাজেন্ট ম্যাটার, তাই না? যে কোনো একটা ধরলেই হয়। তো আমরা অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ধরো এটাকে লম্ব ধরলাম আর ওটাকে ভূমি ধরলাম, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের লম্ব স্কোয়ার। লম্ব স্কোয়ার মানে কি ওএম স্কোয়ার, তো লম্ব স্কোয়ার মানে হচ্ছে আমাদের ওএম স্কোয়ার, আর ভূমি স্কোয়ার মানে হচ্ছে আমাদের পিএম স্কোয়ার বা এমপি স্কোয়ার। তো আমরা এখানে পিএম স্কোয়ারই লিখলাম। সো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখলাম। তাহলে ওপি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, তাহলে আমরা এখান থেকে ওপি সমান সমান আমরা কি লিখতে পারি, রুট ওভার ওএম স্কোয়ার, স্কোয়ারটাকে ওই পাশে গেলে রুট হয়ে যায়, তাহলে ওএম স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের কি বলতো পিএম স্কোয়ার, ঠিক আছে? তো এখানে ওএম এর ভ্যালু কি আমি জানি না, ওএম এর ভ্যালু আমাদের ডিরেক্ট বলে দিচ্ছে না, কত 6 সেন্টিমিটার। তো এখান থেকে রুট ওভার আমরা এখানে ওএম এর জায়গায় কত বসাইতে পারি, 6 স্কোয়ার প্লাস পিএম এর জায়গায় আমরা কত বসাবো, পিএম এর জায়গায় আমরা কত বসাবো, পিএম এর জায়গায় আমাদের তো আমরা দেখছি যে 16 সেন্টিমিটার সমান দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, তাহলে 8 সেন্টিমিটার, তাহলে আমরা এখানে 8 বসাই দিব। তো 6 6 36, 8 8 64, তাহলে কত আসবে, রুট ওভার 36 প্লাস হচ্ছে 64, তাহলে কত আসবে বলো, 100। তাহলে রুট ওভার 100 মানে কত, 10। ক্যালকুলেটারে করলে এতগুলো লাইন দেখারও দরকার নাই। সুতরাং ওপি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, সুতরাং আমরা বলতে পারি যে ওপি এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার, ওপি এর দৈর্ঘ্য সমান হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার। ওকে, সো প্রথম প্রশ্নটা আমাদের হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় প্রশ্নটাতে চলে যাই। দ্বিতীয় প্রশ্নটা বলছে পিকিউ সমান্তরাল আরএস এবং এমপিও ইকুয়াল টু 30 ডিগ্রি হলে প্রমাণ করো যে পিও আর একটি সমবাহু ত্রিভুজ। আর উদ্দীপক তো সেই আগেরটাই, তাহলে ফটাফট আগের চিত্রটা আমি দ্রুত সময়ের মধ্যে এঁকে নিই। তাহলে ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমাদের সেই বৃত্তটা। তো একটু আগে তো চিত্র আঁকা শিখাইছি, তাই না? তো এখন আমি জাস্ট হাতে এঁকে ফেলি, তোমরা জাস্ট দেখো। তো এইটা হচ্ছে আমাদের একটু বাঁকা হয়ে গেছে, ওকে।
সো ধরে নাও এটা হচ্ছে আমাদের সমান সমান যায়। আচ্ছা, আগের বার যেভাবে চিত্রটা আঁকছি এখন একটুখানি ডিফারেন্টভাবে আঁকতেছি, কারণ এই চিত্রটা এভাবে হইলে তোমার প্রমাণ করতে আর একটু সুবিধা হয়, বুঝবা সহজে, এই জন্য আর কি এটা এভাবে দিলাম। এটা ধরো হচ্ছে বৃত্তের কেন্দ্র, হ্যাঁ। তো আমাদের বলছে পি কিউ সমান্তরাল আর এস, তাহলে আমরা এটাকে দিতে পারি হচ্ছে পি কিউ, এটাকে দিতে পারি হচ্ছে পি কিউ, আর এটাকে আমরা দিতে পারি হচ্ছে আর এস, ঠিক আছে। তাহলে পি কিউ আর আর এস সমান্তরাল, এটা তো দেখাই যাচ্ছে, যেহেতু পি কিউ আর এস সমান, অবশ্যই বৃত্তের ভিতরে এরা সমান্তরালও হবে। সমান্তরাল মানে কি, এরা সব সময় সমান দূরত্ব অতিক্রম করবে, মানে সমান দূরত্ব অতিক্রম করে চলবে। তাহলে পি কিউ আর আর এস সমান্তরাল, ভালো কথা। এখন আমাদের তো এমপিও এগুলা পি কিউ এম এম এটা লাগবে, তার মানে এটা কি ছিল বলো তো, এটার উপর লম্ব ছিল। তো এখান থেকে জাস্ট একটা আমি এখান থেকে কেন্দ্রগামী একটা কি এঁকে দিলাম, লম্ব এঁকে দিলাম, ঠিক আছে। লম্ব আঁকলাম, ওকে, ভালো কথা, লম্ব আঁকলাম। এখন আমাদের কি করতে হবে বলো তো, এখন ওই যে আমাদের এমপিও ইকুয়াল টু 30 এটা দেখানোর জন্য, তার মানে এটা আমাদের যদি কেন্দ্র ও হয়, যদি আমাদের কেন্দ্র ও হয়, তাহলে এই কেন্দ্রগুলোকে আমাদের কি করে দিতে হবে, মানে এই পি আর কিউ এস এগুলোর সাথে যোগ করতে হবে। তো সেটা আমাদের যাবে কোথায়, অঙ্কনে, সেটা আমাদের কোথায় যাবে, অঙ্কনে, বুঝছো। তো এই চিত্র মানে উদ্দীপক অনুযায়ী চিত্র আমরা এতটুকু করে ফেললাম। এখন আমাদের এটা প্রমাণ করার জন্য কিছু এক্সট্রা জিনিসপাতি আঁকতে হবে, সেটা যাবে কোথায়, অঙ্কনে, ঠিক আছে। এটা আমাদের উদ্দীপক অনুযায়ী চিত্র আঁকলাম, তাহলে হচ্ছে আচ্ছা ওইখানে নাম দুইটা দিয়ে নেই, এটা হচ্ছে আমাদের কি ছিল, এম। পি কিউ এর উপর কি ছিল বলতো, পি কিউ, তাহলে ও এম লম্ব পি কিউ, তাহলে এটা ছিল এম, আর এটা ছিল আমাদের কি বলতো, এন, ওকে। আর এস লম্ব ও এন, বা ও এন লম্ব আর এস, ও এন লম্ব আর এস, আর এম এন এর একই পাশে পি আর আর পিও আর অবস্থিত। তো আমরা উদ্দীপক অনুযায়ী চিত্রটা এঁকে ফেললাম। এখন আমরা এখানে দেখলাম যে পি কিউ আর আর এস সমান্তরাল, ঠিক আছে, পি কিউ আর আর এস সমান্তরাল, এমপিও ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে এমপিও ইকুয়াল টু যেহেতু 30 ডিগ্রি, তাহলে আমাদের এই ইনফরমেশনটাও দেওয়া আছে। সো এই জিনিসটাও আমরা একটু এখান থেকে জয়েন করে দিই। তাহলে এটা হচ্ছে আমাদের এমপিও কত, এমপিও 30 ডিগ্রি, এটা আমাদের দিয়ে দিছে, যেহেতু এটা দিয়ে দিছে তাহলে এটা নিয়ে আমাদের আর ঝামেলা নাই। তো এটারে আমরা জাস্ট কত দিয়ে দিব বলো তো, এটা আমাদের এই যে 30 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের কত ডিগ্রি, 30 ডিগ্রি। এখন এইটা হচ্ছে আমাদের উদ্দীপকের ইনফরমেশন, এর বাইরে যাই করব সেগুলো আমাদের কোথায় চলে যাবে বলো তো, অঙ্কনে চলে যাবে। তো উদ্দীপকের ইনফরমেশন থেকে এখন আমরা অঙ্কনে যেটা করব সেটা হচ্ছে ও আর, তাহলে দেখো আমরা এখানে কি করলাম, ও আর, আচ্ছা লাইন টুলটা নিয়ে করি, তাহলে আমরা এখানে করব কি, ও আর, তারপরে হচ্ছে আমরা করব কি ও কিউ, এবং হচ্ছে আরেকটা করব কি ও এস যোগ করি, একটু বাঁকা হয়ে গেছে, ওকে। তো আমরা জাস্ট এটা লিখি। এখন আমরা অঙ্কনে কি করলাম, আমরা ও আর, ও কিউ এবং ও এস যোগ করছি, তাহলে আমরা এখানে অঙ্কনে সেই জিনিসটাই লিখবো। সো আমরা এখানে চলে যাই, লিখি অঙ্কনে আমরা কি করছি, ও কমা আর, তাহলে হচ্ছে ও কমা আর সেমিকলন, ও কমা এস, এবং ও কমা আর, ও কমা এস এবং ও কমা কিউ, ও আর, ও এস এবং ও কিউ যোগ করি, ঠিক আছে। তো এখন আমাদের চিত্র অনুযায়ী কি বলছে, যে প্রমাণ করো যে পি ও আর একটি সমবাহু ত্রিভুজ। এটা আমাদের বলছে যে এই যে পি ও আর একটা সমবাহু ত্রিভুজ হবে, সেটা আমাদের দেখাইতে বলছে। ঠিক আছে, আমরা এখানে পি ও আর এর এই যে পি আরটাও কি করে দিলাম, যোগ করে দিলাম। তো হয়ে গেল আমাদের পি ও আর একটা ত্রিভুজ। এখন আমাদের প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজটাই কি একটা সমবাহু ত্রিভুজ। ভাই সমবাহু ত্রিভুজ কাকে বলে বলো, সমবাহু ত্রিভুজ কাকে বলে, যেই ত্রিভুজের তিনটা বাহু সমান, সেটা হচ্ছে একটা কি সমবাহু ত্রিভুজ। মানে কি এই বাহু এই তিনোটা বাহু, একটা ত্রিভুজের তিনোটা বাহু কি সমান। যদি তিনোটা বাহু সমান হয় তখন সেটাকে আমরা কি বলবো, একটা সমবাহু ত্রিভুজ। এখন একটা সমবাহু ত্রিভুজের শুধুমাত্র তিনটা বাহুই যে সমান বিষয়টা এমন না, তিনটা কোণও সমান। এই যে এই কোণ, তিনোটা কোণ সমান, এই কোণ, এই যে তিনোটা বাহুও সমান, তিনোটা কোণও সমান, ঠিক আছে। তিনটা বাহু সমান, তিনটা কোণ সমান যদি এরকম হয় তাহলে সেই ত্রিভুজটাকে আমরা বলতে পারি একটা সমবাহু ত্রিভুজ। সো নো ডাউট, আনডাউটলি এটা আমাদের একটা সমবাহু ত্রিভুজ। তো এখন এটাকে প্রমাণ করতে হবে। প্রমাণ করতে গেলে কয়টা টেকনিক হইতে পারে, একটা টেকনিক হইতে পারে যে ভাই তুমি দেখাও যে এই বাহু মানে একটা ত্রিভুজের তিনটা বাহু সমান। যদি এখান থেকে দেখাইতে চাও তাহলে ওপি সমান ও আর সমান পি আর, এই যে ওপি ও আর এবং হচ্ছে পি আর, এই তিনটা সমান, এটা একটা দেখাইতে পারো। অথবা এই যে কোণ তিনটা আছে, এই কোণ, এখন প্রত্যেকটা কোণের মান তো সমান,
সেই কোণগুলোর মান কত ডিগ্রি, আবার 60 ডিগ্রি। তাহলে তোমাকে দেখাইতে হবে যে এই কোণ এই কোণ এই কোণ এই তিনোটা কোণের মান কত ডিগ্রি করে, 60 ডিগ্রি করে। আর এখান থেকে যদি আসো তাহলে এই যে দেখো পিওআর, ওপিআর আর হচ্ছে ওআরপি, এই যে তিনটা কোণ আছে এই তিনোটা কোণের মান 60 ডিগ্রি যদি দেখাইতে পারো, তিনোটা কোণের মান যদি 60 ডিগ্রি দেখাইতে পারো, তাহলেই হচ্ছে আমরা বলতে পারবো যে আচ্ছা ঠিক আছে যে পিওআর একটা সমবাহু ত্রিভুজ। ওকে, সো আমাদের কাজ হচ্ছে তিনোটাকে তো আমাদের কাজ হচ্ছে তিনোটাকে কি দেখানো, সমান দেখানো, সমান দেখানো এবং হচ্ছে 60 ডিগ্রি দেখানো। ঠিক আছে, এইটা যদি আমরা করতে পারি, সমানও দেখাতে পারি এবং 60 ডিগ্রিও দেখাতে পারি, তাহলে আমাদের কিন্তু কাজ হয়ে যাবে। ঠিক আছে, সো এখন সেটা প্রমাণ করার জন্য তাহলে আমরা কি বাহুকে সমান প্রমাণ করব নাকি আমরা কোণকে সমান প্রমাণ করব? তো অবশ্যই আমাদের কোণের রেফারেন্স দেওয়া আছে। দেখো এমপিও সমান 30 ডিগ্রি, কোণের রেফারেন্স দেওয়া আছে। তো কোণের যেহেতু রেফারেন্স দেওয়া আছে, তাহলে আমরা কোণকে যদি সমান দেখাই তাহলে সেটা আমাদের জন্য বেশি সহজ হবে। তো আমরা বাহুকে সমান দেখাইতে পারবো না, কারণ বাহু রিলেটেড কোনো রেফারেন্স আমাদের কাছে দেওয়া নাই। ঠিক আছে, অ্যাটলিস্ট প্রশ্নে বাহু রিলেটেড কোনো রেফারেন্স দেওয়া নাই, কোন রিলেটেড রেফারেন্স দেওয়া আছে, তাহলে আমরা কোন দিয়েই কি করব, প্রমাণটা করব। সো চলো প্রমাণটা আমরা যদি শুরু করতে চাই, তাহলে শুরুতেই দেখতে পাচ্ছ যে ওপিএম সমান সমান কি 30 ডিগ্রি এবং হচ্ছে পিকিউ লম্ব ওএম। সো এই প্রমাণটা তুমি যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারো। সো আমি চেষ্টা করতেছি যে যতটা সহজে তোমাকে করানো যায়। আমাদের টার্গেট হচ্ছে এই কোণ এই কোণ এই কোণ তিনটা কোণ সমান দেখানো এবং হচ্ছে এই কোণের মান 60 ডিগ্রি দেখানো। সমান এবং 60 ডিগ্রি দেখা দিতে পারলেই আমরা বলবো এই যে ত্রিভুজটা আছে সেটা একটা কি সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, প্রমাণ করো যে পিওআর একটি সমবাহু ত্রিভুজ, প্রমাণ হয়ে যাবে। তো এখন আমরা দেখি প্রমাণ। সো প্রমাণে প্রথমেই আমরা যেই কথাটা বলতে পারি, যে ওএম লম্ব পিকিউ এবং ওএন লম্ব আরএস, এই দুইটা ইনফরমেশন আমাদের প্রশ্নে দেওয়া আছে। যেহেতু প্রশ্নে দেওয়া আছে আমরা এটা ডিরেক্টলি লিখতে পারি। তো এটা আমরা লিখতে পারি যে ওএম লম্ব পিকিউ এবং ওএন লম্ব আরএস। তাহলে ওএম লম্ব পিকিউ এবং ওএন, তাহলে হচ্ছে ওএম লম্ব পিকিউ এবং হচ্ছে ওএন লম্ব, তাহলে আমাদের ওএন লম্ব কি বলতো আর এস। ঠিক আছে, এই ইনফরমেশনটা থেকে আমরা কি বলতে পারি, এই ইনফরমেশনটা থেকে বলতে পারি যে ওএমপি এবং হচ্ছে ওএনআর এই দুইটাই সমকোণ। কারণ আমরা জানি যদি কেন্দ্র থেকে কোনো একটা জ্যায়ের উপর লম্ব অঙ্কন করি তাহলে সেখানে একটা কি হয়, সমকোণে সমদ্বিখণ্ডিত করে সমকোণ উৎপন্ন হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে ওএমপি সমান 90 ডিগ্রি, ওএনআর এটাও সমান 90 ডিগ্রি। বাট আমরা ডিরেক্টলি বলতে পারি যে অ্যাঙ্গেল ওএমপি সমান এক সমকোণ বা কত ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক আছে, তো এইটার কারণ কি, এটার কারণ আমরা চাইলে লিখতে পারি যে কেন্দ্র হতে তোমার হচ্ছে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এই কথাটা এত বড় করে লিখতে পারি। বাট আমাদের চিত্রেই এটা বলে দিচ্ছে যেহেতু, তো আমরা জাস্ট এখান থেকে জাস্ট বলতে পারি চিত্রই যেহেতু আমাদের এটা বলে দিচ্ছে, তাহলে আমরা এখান থেকে কারণটা হিসেবে চিত্র হতে বলে দিতে পারি। আদারওয়াইজ যেই কথাটা বললাম সেটাও তুমি চাইলে এখানে লিখে দিতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে কি ওএমপি সমান হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ। ঠিক আছে, তাহলে ওএমপি যদি 90 ডিগ্রি হয় তাহলে ত্রিভুজ ওএমপিতে, এটা কিন্তু কোন ওএমপি ছিল, এখন আমরা যদি লিখি তাহলে ত্রিভুজ ওএমপি এর ভিতরে কি হবে, দেখো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি না? তুমি যদি জানো যে একটা ত্রিভুজের তিনটা কোণকে যদি তুমি যোগ করো তাহলে কত পাবা, 180 ডিগ্রি পাবা। তাহলে আমি এখানে ত্রিভুজ ওএমপি এ, কারণ আমার টার্গেট হচ্ছে আমি এই কোণটাকে বের করবো, এটা তো 60 ডিগ্রি, এটা 90, এটা 30, তাহলে আমি এই কোণটাকে বের করবো। তাহলে আমি জাস্ট কি লিখবো, আমি লিখবো হচ্ছে ওএমপি প্লাস এমপিও প্লাস হচ্ছে এমওপি, মানে এই যে তিনটা কোণ ত্রিভুজ ওপিএমে, তাহলে ত্রিভুজ ওএমপিতে তাহলে এই একটা কোণ ওএমপি, যেটা কোণ সেটা মাঝখানে রাখতে হয়, তাহলে এই একটা কোণ ওএমপি নিব। তাহলে কোণ ওএমপি সমান কত ডিগ্রি, আচ্ছা সমান না, প্লাস দিব, ওএমপি প্লাস এমপিও এইটা, তাহলে কোণ এমপিও প্লাস কোণ পিওএম সমান কত, 180 ডিগ্রি। কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। আমার টার্গেট, আমি কি বলছিলাম, আমার টার্গেট হচ্ছে যে এই কোণ তো জানি 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে পিওএম কত সেটা আমরা বের করবো। তাহলে ওএমপি তো আমরা একটু আগে দেখলাম যে ওএমপি সমান 90 ডিগ্রি, তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে 90 ডিগ্রি। সো এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি প্লাস এমপিও কত,
এমপিও কত, এমপিও হচ্ছে দিয়ে দিছে 30 ডিগ্রি, তো এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি প্লাস এখান থেকে আমরা বলতে পারি পিওএম, পিওএম সমান সমান আমাদের আসবে কত 180 ডিগ্রি। সো এই 90 প্লাস 30 কত 120 ডিগ্রি, তো এই পাশে প্লাস আছে ওই পাশে গিয়ে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তো 120 ডিগ্রি যদি মাইনাস করি তাহলে পিওএম কত পাবো আমরা 60 ডিগ্রি। আমি ডিরেক্টলি লিখে দিই, সুতরাং আমরা এখান থেকে পিওএম অ্যাঙ্গেল পিওএম সমান সমান কত বলো তো 60 ডিগ্রি। ঠিক আছে, সো এটারে আমরা এভাবেই রাখলাম। তো এখান থেকে আমাদের টার্গেট ছিল এই যে এই অ্যাঙ্গেলটাকে বের করা পিওএম, তো আমরা এটা বের করে ফেলছি। এই যে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি পাইছি আমরা 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা আমরা পাইছি। ঠিক আছে, সো এই অ্যাঙ্গেলটা এভাবে আমরা বের করে রাখলাম। ওকে, এখন আমরা যে কাজটা করব, এই ত্রিভুজের তিনোটা অ্যাঙ্গেল আমাদের পাওয়া শেষ। এখন আমরা যদি দেখাইতে পারি যে এই যে ত্রিভুজটা, দ্যাট মিনস ওপি কিউ আর হচ্ছে ও আর এস, এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে আমরা দেখা এটা যদি 30 হয় তাহলে এটাও কত 30, হ্যাঁ এটা তো 90 আগে থাকতেই আমরা জানি। তো এটা এই যে এটা যদি 60 হয় তাহলে এটাও কি হবে 60 হবে, তাই না? তাহলে এটা কেন, এটা আমরা তাহলে তার মানে আমরা যদি এইগুলাকে সবগুলা মানে এই ত্রিভুজের ইনফরমেশনগুলো দিয়ে এই ত্রিভুজের ইনফরমেশন বের করে ফেলতে চাই, তাহলে আমাদের দেখাইতে হবে যে ওপি কিউ আর হচ্ছে ও আর এস, এই যে দুইটা ত্রিভুজ আছে, এই দুইটা ত্রিভুজ সর্বসম। সর্বসম মানে কি, যারা সব কিছু সমান, একটা আরেকটার উপরে, একটা আরেকটার উপরে। ঠিক আছে, তাহলে এই দুইটা ত্রিভুজকে আমাদের এখন কি বানাইতে হবে, সর্বসম বানাইতে হবে। এখন সর্বসম বানানোর তো অনেকগুলো টেকনিক আছে। আমরা যদি দেখি এখানে বাহু বাহু কোণ, আমরা দুইটা বাহু আর একটা কোণ সমান দেখাইতে পারলে সর্বসম হয়ে যাবে। দেখো কত সহজে আমরা দেখাইতে পারি। ওপি আর ওএস এরা কি একই বৃত্তের ব্যাস না, আবার ও আর এবং হচ্ছে ও কিউ এরাও কি বলতো একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, ওপি আর ওএস ব্যাস তার অর্ধেক ব্যাসার্ধ, তাহলে ওপি আর ওএস একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ তো সবগুলো সমান, কোনো ডাউট নেই। তাহলে ওপি আর ওএস কি সমান, সেমভাবে ও কিউ আর ও আর, এই যে ও কিউ আর ও আর এরাও কি ব্যাস, তাই না? আর যেহেতু কেন্দ্র থেকে তাহলে কি ব্যাসার্ধ, তাহলে ও আর হচ্ছে গিয়ে ব্যাসার্ধ এবং ও কিউ হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ও আর ও কিউ কি সমান। তার মানে আমরা এই যে দুইটা ত্রিভুজের কি পেয়ে গেলাম বলতো, দুইটা করে বাহু সমান পেয়ে গেলাম। এখন একটা কোণ যদি সমান দেখাইতে চাই, এই যে ভাই এরকম যদি ক্রস থাকে তাহলে এই কোণ আর এই কোণ কি কোণ, বিপ্রতীপ কোণ না, বিপ্রতীপ কোণ না বা বিপরীত কোণ না, তাহলে বিপরীত কোণদ্বয় পরস্পর কি হয় সমান হয়। ঠিক আছে, তাহলে বিপরীত কোণদ্বয় পরস্পর কি হয় সমান হয়। সো আমরা দেখতেছি যে দুইটা বাহু আর একটা কোণ সমান, তাহলে দুইটা বাহু আর একটা কোণ সমান হলে কি আমরা এটাকে কি বলতে পারি বলতো, এটাকে আমরা কি বলতে পারি যে বাহু বাহু কোণ সর্বসমতা। তো এই উপপাদ্যটাকে ব্যবহার করে আমরা হচ্ছে ওপি কিউ এবং হচ্ছে ওআরএস সর্বসম সবার আগে দেখাবো। দেখিয়ে এখান থেকে আমরা এই কোণের সমান এই কোণ নিয়ে নিব, এই কোণের সমান এই কোণ নিয়ে নিব। বুঝতে পারছি, এটা হচ্ছে আমাদের টার্গেট। তো চলো আমরা এখন লিখি। ত্রিভুজ ওপি কিউ এবং ত্রিভুজ ওআরএস এর মধ্যে, ত্রিভুজ ও আর এস এর মধ্যে, ত্রিভুজ ও আর এস এর মধ্যে আমরা এখান থেকে কি বলতে পারি যে ওপি সমান সমান ওএস। ওই যে এই ত্রিভুজের এই যে দুইটা ত্রিভুজকে আমি একটু লাল কালি দিয়া একটুখানি আলাদা করতে চাই, লাল কালি দিয়ে একটুখানি যদি আলাদা করতে চাই তাহলে এই যে একটা ত্রিভুজ, ঠিক আছে, আর আরেকটা ত্রিভুজ কোনটা, এই যে আরেকটা ত্রিভুজ। ঠিক আছে, এই যে এই হচ্ছে কি আমাদের দুইটা ত্রিভুজ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ওপি আর ওএস। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এখান থেকে আমরা যেটা বলতে পারলাম সেটা হচ্ছে যে ওপি সমান সমান ওএস। তাহলে এই যে ওপি সমান সমান হচ্ছে আমাদের ওএস, তাহলে ওপি সমান সমান ওএস। এটার কারণ কি, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তো একই বৃত্তের ব্যাসার্ধ সবসময় তো সমানই হবে, ব্যাসার্ধ তো সব সমান, একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে ওপি সমান সমান হচ্ছে ওএস, তাহলে ও আর সমান সমান কি ও কিউ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি ও আর সমান সমান হচ্ছে আমাদের ও কিউ। এটার কারণ কি, এটার কারণও ওই সেম, একই বৃত্তের ব্যাসার্ধ। এবং আমরা হচ্ছে পিও কিউ সমান হচ্ছে আর ও এস। তাহলে এখান থেকে আমরা অ্যাঙ্গেল পিও কিউ সমান সমান আমরা কি পাইতেছি আর ও অ্যাঙ্গেল আর ও এস। এই দুইটা কেন সমান, বিপ্রতীপ কোণদ্বয় সমান, কারণ আমরা জানি হচ্ছে বিপ্রতীপ কোণদ্বয় সমান, বিপ্রতীপ বানানটা ঠিক আছে, একটু দেখে নিও তো, বিপ্রতীপ কোণদ্বয় সমান, আশা করি ঠিক আছে, কোণদ্বয়
সমান, ঠিক আছে, বিপ্রতীপ কোণ দ্বয় সমান, এই জন্য এটা সমান হয়েছে। তো আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের ওপি কিউ এবং ওআরএস সর্বসম, তার মানে ত্রিভুজ ওপি কিউ সর্বসম ত্রিভুজ ওআরএস। ত্রিভুজ ওপি কিউ সর্বসম কি ত্রিভুজ ওআরএস। সুতরাং আমরা যেহেতু এই দুটা ত্রিভুজ সর্বসম হয়ে গেছে, দ্যাট মিনস ওপিএম আর হচ্ছে ওআরএন এই দুইটা কোণ সমান এবং এদের মান কত ডিগ্রি? 30 ডিগ্রি, তাই না? তাহলে আমরা বলতে পারি ওপিএম এবং ওআরএন সমান, কারণ এই যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম, তাহলে এই কোণ আর এই কোণও কি সমান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ওপিএম বা এমপিও ওআরএন, এটা লিখলে ভালো হয়। তো আমরা এখান থেকে লিখতে পারি যে কোণ এমপিও সমান সমান, কোণ এমপিও সমান সমান ওআরএন, কোণ ওআরএন এই দুইটার মান কত ডিগ্রি? এমপি এর মান যেহেতু 30 ডিগ্রি, তাহলে এটার মানও কত ডিগ্রি বলো তো? এই দুইটার মানও হচ্ছে 30 ডিগ্রি। এটা আমরা বলতে পারলাম। সেম ভাবে দেখো তো, এই যে এই ত্রিভুজটা যদি সর্বসম হয়, তাহলে ও এম আর ও এন, এই যে এই কোণটাকে, এই যে আমাদের ও পিও কিউ এবং হচ্ছে আর ও এস, এই যে এই দুইটা কোণ, এই কোণকে এবং এই কোণকে সমদ্বিখণ্ডিত করছে না, এই যে ও এম আর ও এন। এখন যেহেতু এই ত্রিভুজ দুইটা সর্বসম, তাহলে আমাকে বলো তো পিও কিউ আর আর ও এস সমান, পিও কিউ আর আর ও এস সমান। তাহলে পিও কিউ এর যে অর্ধেক পিও এম আর আর হচ্ছে আমাদের এই যে আর ও এস এর অর্ধেক, সেটা হচ্ছে আর ও এন, এই দুইটাও সমান, তাই না? তার মানে পিও কিউ আর ও এস যদি সমান হয়, তাহলে তাদের অর্ধেকও তো সমান। আবার তাদের অর্ধেক কেমনে বুঝলাম? কারণ এই যে ও এম আর ও এন কি এটার উপর লম্ব না? লম্ব হইলে কি করে? এটা ত্রিভুজের কে সমদ্বিখণ্ডিত করে, তাই না? এটা সমদ্বিখণ্ডক বিন্দুই। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বল? এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের পিও এম, ঠিক আছে, পিও এম আগে আমরা কি বের করে নিয়েছিলাম বলতো? পিও এম বের করে নিছি না? তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে পিও এম আর হচ্ছে আমাদের আর ও এন এই দুইটা সমান। তার মানে আমরা এখান থেকে বলতে পারি অ্যাঙ্গেল পিও এম সমান সমান অ্যাঙ্গেল আর ও এন, এই দুইটা সমান। আর এই যে পিও এম কত ডিগ্রি ছিল? 60 ডিগ্রি। এই দুইটা সমান হলে এইটাও কত ডিগ্রি বলতো? 60 ডিগ্রি। তো এই যে এখন আবার একটুখানি খেয়াল করো, যে এইটারে কেমনে মুছবো? এটা তো সিলেক্টই হচ্ছে না, সিলেক্ট হরে ভাই, ও তেরি। ঠিক আছে, সো লাল কালার ওটা মুছে দিলাম। এখন আমরা দেখো একটু খেয়াল করো, তার মানে আমরা এখান থেকে দেখলাম যে আচ্ছা এটা এখন আবার কি এক সরল কোণ, এইটা আবার কি এক সরল কোণ। দেখো এই যে এটা হচ্ছে আমাদের এক সরল কোণ। হ্যাঁ, এটা যদি এক সরল কোণ হয়, মাত্র আমরা দেখলাম এইটা আর এটা সমান এবং 60 ডিগ্রি। এই যে পিওএম এবং হচ্ছে এই যে আর ও এন সমান এবং 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে বলো তো আবার এই যে এই পুরাটা আমরা যদি এইখান থেকে এম ও এন এটা যদি এক সরল কোণ হয়, তাহলে এই পুরাটা কত ডিগ্রি বলতো? 180 ডিগ্রি না? এই পুরাটা কত? 180 ডিগ্রি। আর এই পুরাটা কার কার যোগফল বলতো? এই পুরাটা কার কার যোগফল বলো? এই পুরাটা কার কার যোগফল? এই পুরাটা এই যে এম ও এন, এটা কার কার যোগফল? এটা হচ্ছে আমাদের এমপিও বা হচ্ছে এমওপি, এই যে এমওপি প্লাস পিওআর প্লাস ওআরএন, এই তিনোটার যোগফল না? তিনোটার যোগফল কিন্তু তিনটা অ্যাঙ্গেলের যোগফল। এই যে এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা, এই তিনটা অ্যাঙ্গেলের যোগফল কিন্তু এমওএন, ঠিক আছে? তো এই জিনিসটাই আমরা এখানে লিখবো। তো আমরা এখানে লিখি আবার আমরা এখান থেকে লিখতে পারি যে এমওপি, দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল এমওপি প্লাস অ্যাঙ্গেল এমওপি প্লাস অ্যাঙ্গেল পিওআর। তাহলে অ্যাঙ্গেল কি বলতো? পিওআর প্লাস এমওপি পিওআর প্লাস আর ও এন, ঠিক আছে? তাহলে আমাদের অ্যাঙ্গেল আর ও এন, ঠিক আছে? তো অ্যাঙ্গেল পিওএম বা এমওপি একই কথা। আমরা এখানে আছে পিওএম লিখছি না, তো এটাও পিওএম এ লিখি, তো এটাকে আমরা পিওএম এ লিখি, অ্যাঙ্গেল পিওএম। তার মানে আমরা এখানে কি পাইলাম? অ্যাঙ্গেল পিওএম প্লাস হচ্ছে পিওআর প্লাস হচ্ছে আর ও এন, এই তিনোটার যোগফল কি এক সরল কোণ, দ্যাট মিনস 180 ডিগ্রি। এই তিনোটার যোগফল কত? এক সরল কোণ, দ্যাট মিনস কত? 180 ডিগ্রি। তো এটার যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে আমরা তো জানি পিওএম, এই যে আমরা তো জানি হচ্ছে আমাদের যে পিওএম অ্যাঙ্গেলটা আছে, পিওএম এটা কত? 60 ডিগ্রি।
তাহলে আরও এন অ্যাঙ্গেল যেটা আছে সেটাও কত 60 ডিগ্রি, আর পিও আর কত ডিগ্রি আমরা সেটাই বের করব। তাহলে পিওএম কত, এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি প্লাস হচ্ছে আমাদের অ্যাঙ্গেল পিও আর যা ছিল তাই, প্লাস হচ্ছে আমাদের অ্যাঙ্গেল পিও আর প্লাস হচ্ছে আমাদের অ্যাঙ্গেল আরও এন, এটা কত ডিগ্রি 60 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। তো এখান থেকে আমরা পাচ্ছি কত 60 120, তাহলে পিও আর সমান সমান আমরা কত পেয়ে যাব। সুতরাং এখান থেকে আমরা অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেল পিও আর, অ্যাঙ্গেল পিও আর এটা সমান সমান আমি কত পেয়ে যাব, অ্যাঙ্গেল পিও আর সমান সমান আমরা পেয়ে যাব 60 আর 60 120, 180 থেকে মাইনাস করলে আমরা এই পিও আরও কত পেয়ে যাবো বলতো 60 ডিগ্রি। তো এটাকে সমবাহু ত্রিভুজ প্রমাণ করতে হইতো। তো ফার্স্ট অফ অল আমরা এই যে পিও আর এটা কত ডিগ্রি 60 ডিগ্রি পেয়ে গেলাম, পিও আর যে সেটা 60 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তো এখন আর কি বলতো, এই যে এইটা আর এইটা যে 60 ডিগ্রি সেটা আমাদের দেখাইতে হবে। একটা তো 60 ডিগ্রি আমরা এটা পেয়ে গেলাম, এই যে পিও আর, ঠিক আছে, এই যে পিও আর, তাহলে পিও আর এর অ্যাঙ্গেলটা যে 60 ডিগ্রি সেটা আমরা পেয়ে গেলাম। এখন ত্রিভুজ পিও আর এর মধ্যে আমরা যেটা দেখবো, তাহলে ত্রিভুজ পিও আর এ, পিও আর এর মধ্যে ত্রিভুজ পিও আর এর মধ্যে আমরা যদি দেখি যে এই যে এই ত্রিভুজের মধ্যে পিও আর এর মধ্যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি আবারও কত 180 ডিগ্রি, ওই রুলসটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব। তো ত্রিভুজের 3 কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল পিও আর, তাহলে এখন অ্যাঙ্গেল দেখো, অ্যাঙ্গেল পিও আর প্লাস হচ্ছে ওপি আর, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি ওপি আর, অ্যাঙ্গেল ওপি আর, তাহলে অ্যাঙ্গেল পিও আর প্লাস অ্যাঙ্গেল ওপি আর, অ্যাঙ্গেল পি আর ও প্লাস হচ্ছে আমাদের অ্যাঙ্গেল পি আর ও। কি করলাম, কিছুই করি নাই ভাই। এই যে ত্রিভুজ আছে পিও আর ত্রিভুজ, তাহলে সেই ত্রিভুজে 3টা অ্যাঙ্গেল নিয়েছি, জাস্ট 3টা অ্যাঙ্গেলের যোগফল আবার 180 ডিগ্রি। তো এই 3টা অ্যাঙ্গেল নিয়ে তাদের যোগফল কত লিখে দিছি 180 ডিগ্রি লিখে দিছি। একটুখানি খেয়াল করো, এই যে ফার্স্ট অফ অল নিছি পিও আর, তারপর হচ্ছে ওপি আর, তারপর হচ্ছে পি আর ও, এটা আগে লিখছি। এখন আমরা তো জানি যে পিও আর কত ডিগ্রি বলতো 60 ডিগ্রি, পিও আর কত ডিগ্রি 60 ডিগ্রি, যে পিও আর কত ডিগ্রি 60 ডিগ্রি। এখন বাকি আছে কি বলতো ওপি আর আর হচ্ছে ও আর পি। হ্যাঁ, এই দুইটা অ্যাঙ্গেল আবার সমান, এই দুইটা অ্যাঙ্গেল আমরা সমান। কেন সমান বলতে পারতেছি, দেখো ও আর এবং ওপি একই বৃত্তের ব্যাসার্ধ না, ও আর এবং ওপি একই বৃত্তের ব্যাসার্ধ না। তো ও আর ওপি যদি সমান হয় তার মানে তুমি বলতে পারো না এই ত্রিভুজটা একটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। সমবাহু কিনা সেটা বুঝলা না, কিন্তু সমদ্বিবাহু যে সেটা তো এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার। কেন, এই যে দুইটা বাহু সমান, এই যে ওপি আর ও আর একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে কি এই দুইটা বাহু তো সমান। তো এই দুইটা বাহু যদি সমান হয়, সমদ্বিবাহু ত্রিভুজের পরস্পর বিপরীত দুইটা বাহু সমান, এটা তো তুমি মানে দুইটা কোণ সমান। সমবাহু ত্রিভুজের পরস্পর যে দুইটা বাহু সমান তাদের বিপরীত কোণগুলোও সমান। দ্যাট মিনস এই যে ও আর ওপি যদি সমান হয়, এই যে এটা আর এটা যদি সমান হয়, তাহলে এটার বিপরীত কোণ কোনটা, এটা, আর এটার বিপরীত কোণ কোনটা, এটা। তাহলে এই দুটাও কি হবে বলতো সমান হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই যে তাহলে আমরা কি বলতে পারি, যে আমরা বলতে পারি যে ওপি বাহুর বিপরীত কোণ কি ও আর পি, আর ও আর বাহুর বিপরীত কোণ কি ওপি আর, এই দুটাই কি সমান। তাহলে আমি এই তোমার হচ্ছে এই যে পিও আর এর জায়গায় পিও আর কে রাখলাম, ওপি আর এর জায়গায় ওপি আর রাখলাম, পি আর ওর জায়গায় আমরা কি লিখতে পারি বলতো ওপি আর লিখতে পারি। কেন, কারণ ওপি আর আর পি আর ও সমান। তাহলে আমরা এখান থেকে দেখো পিও আর যেভাবে ছিল সেভাবে রাখলাম, প্লাস ওপি আর যেভাবে ছিল সেভাবে রাখলাম, ঠিক আছে। তাহলে পিও আর যেভাবে ছিল সেভাবে রাখলাম ওপি আর। এখন পি আর ও এটার জায়গায় আমরা চাইলে কি লিখে দিতে পারি ওপি আর লিখে দিতে পারি সমান সমান 180 ডিগ্রি। এটার কারণ কি, ওই তো ঠিক আছে ওপি আর, দুইটাই ওপি আর। কারণ কি, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ওপি এবং ও আর সমান, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে সাইড নোট হিসেবে লিখে দিতে পারি যে ওপি আর ও আর সমান। যেহেতু ওপি আর ও আর সমান, তাহলে যেহেতু ওপি আর ও আর সমান তার মানে সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত কোণগুলো সমান। সেই খাতিরে আমরা এখানে ওপি আর আর পি আর ও দুইটাই একই ওপি আর লিখে দিতে পারি, যেমন এই কোণ আর এই কোণ। দ্যাট মিনস ওপি আর এর জায়গায় আমরা কি লিখে দিছি বলতো, এই যে পি আর ও এর জায়গায়ও আমরা কি লিখে দিছি ওপি আর, কারণ এই কোণ আর এই কোণ কি সমান। তো এই যে পি আর ওকে জাস্ট ওপি আর দিয়ে রিপ্লেস করে দিছি, ঠিক আছে। তাহলে পি আর ওকে ওপি আর দিয়ে রিপ্লেস করে দিছি, এটার কারণ কি ওপি আর ও আর সমান। তাহলে ওপি সমান সমান হচ্ছে ও আর,
একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার কারণে ওপি আর ও আর সমান, ওপি আর ও আর সমান হওয়ার কারণে এদের বিপরীত কোণগুলা সমান। তাহলে পি ও আর এটার জায়গায় আমি কত লিখে দিতে পারি বলো? এটার জায়গায় কত লিখে দিতে পারি? 60 ডিগ্রি। এটার জায়গায় লিখে দিতে পারি 60 ডিগ্রি। আর এটা হচ্ছে আমাদের 2 ওপি আর প্লাস হচ্ছে আমরা এখানে কি পাবো বলো তো? 2 অ্যাঙ্গেল ও পি আর। ঠিক আছে, সমান সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। এখন এই 60টা ওই পাশে চলে যাবে, কত হবে? 120 ডিগ্রি। তাহলে 60টা যদি ওই পাশে চলে যায় তাহলে আমরা এখান থেকে কি পাবো? 2 ইন্টু ও পি আর সমান সমান হচ্ছে 60টা 180 থেকে মাইনাস হয়ে গেলে কত হবে? 120 ডিগ্রি। কত হইলো? 120 ডিগ্রি। 120 ডিগ্রি হয়েছে না? এই দুইটাকে আবার ওই পাশে পাঠায় দিলে সুতরাং আমরা এখানে ও পি আর সমান সমান কত পাবো? 60 ডিগ্রি। অ্যাঙ্গেল ওপিআর সমান সমান আমরা কত পেলাম? 60 ডিগ্রি। তাহলে দেখছো, তাহলে আমরা এখানে দেখলাম তাহলে ওপিআর 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি পাইছি? ওপিআর এটা কত পাইছি? 60 ডিগ্রি। তাহলে পিআরও এটাও কত হবে বলো? ওপিআর আর পিআরও কি ওই যেটা তো সমান, তাহলে আমরা এখান থেকে কি পিআরও এটাও কত পাবো বলো? 60 ডিগ্রি। তার মানে আমরা দেখলাম এই যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজের তিনোটা কোণের মানই কত? 60 ডিগ্রি। তাহলে এখন নিচে তো জায়গা নাই, আমি কোথায় লিখবো? নিচে তো জায়গা নাই, তো আমি এখান থেকে একটুখানি জায়গা নিয়ে এখানে লিখে দিই। তো তোমরা আশা করি বুঝবা যে এখানে আমি ওই নিচের জায়গা নাই দেখে এখানে লিখতেছি। তো সুতরাং আমরা এখান থেকে দেখলাম যে অ্যাঙ্গেল পিওআর সমান সমান হচ্ছে অ্যাঙ্গেল ওপিআর। অ্যাঙ্গেল ওপিআর সমান সমান অ্যাঙ্গেল পিআরও সমান সমান অ্যাঙ্গেল পিআরও সমান সমান কত ডিগ্রি বলো তো? 60 ডিগ্রি। তো সুতরাং ত্রিভুজ ওপিআর সমবাহু ত্রিভুজ। সুতরাং ত্রিভুজ ওপিআর একটি সমবাহু ত্রিভুজ, একটি সমবাহু ত্রিভুজ। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। খুবই সহজ একটা উপপাদ্য ছিল, যদিও এত একটা কঠিন ছিল না, তো একটু বড় ছিল বাট সহজ ছিল। তো এই যেখানে আমরা একটা সমবাহু ত্রিভুজ এটা প্রুফ করে দেখাই দিলাম। 3 নাম্বারটা আমাদের কি বলছে বলো তো? প্রমাণ করো যে PQRS বিন্দু চারটি সমবৃত্ত। দেখো, প্রমাণ করো যে PQRS বিন্দু চারটি সমবৃত্ত, এটা বলছে, তাই না? তো এখান থেকে দেখো, যদি এটা একটা বৃত্ত হয় তাহলে এটা ধরো একটা বৃত্ত, তো বৃত্তের ভেতরে যদি একটা চতুর্ভুজ থাকে, ধরো এরকম একটা চতুর্ভুজ আছে বৃত্তের ভিতরে, ঠিক আছে? বৃত্তের ভিতরে এরকম একটা চতুর্ভুজ আছে, ধরো এটার নাম হচ্ছে PQRS। এটা যদি চতুর্ভুজ হয় তাহলে প্রমাণ করো যে PQRS বিন্দু চারটি সমবৃত্ত, মানে এই যে চারটা বিন্দু আছে সেই চারটা বিন্দু একই বৃত্তের উপর অবস্থিত। ঠিক আছে? সো এটা আসলে এই উদ্দীপকটার জন্য, যে উদ্দীপকটা তোমাদের আমি এখানে দিছি সেটার জন্য আসলে অ্যাপ্রোপ্রিয়েট না। ঠিক আছে? তারপর এখানে আরেকটা তোমার হচ্ছে ইনফরমেশন মিসিং আছে। সেই ইনফরমেশনটা কি? হয় তোমাকে বলে দিবে যে একটা দুইটা মানে বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি বা 180 ডিগ্রি বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি, এটা বলে দিবে, অথবা বলে দিবে যে বিপরীত কোণ দ্বয় সম্পূরক, বিপরীত কোণ দ্বয় সম্পূরক। এই দুইটা ইনফরমেশন তাকে তোমাকে দিয়ে দিবে। আগে চিত্রটা একটু এঁকে নিই, চিত্রটা এঁকে তারপরে ইনফরমেশনগুলো কি কি দিয়ে দিবে আর কি কি তোমার অঙ্কন করতে হবে সেটা আমি তোমাদের একটুখানি দেখাচ্ছি। তো এটার জন্য যদি এই টাইপের বলে যে প্রমাণ করো যে PQRS বিন্দু চারটি সমবৃত্ত, চারটা বিন্দু, সেই চারটা বিন্দু সমবৃত্ত মানে একই বৃত্তের উপর অবস্থিত, এই জিনিস তোমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে? একটা চতুর্ভুজের যে চারটা বিন্দু আছে সেই চারটা বিন্দু সমবৃত্ত, দ্যাট মিনস একই বৃত্তের উপরে, সেই জিনিসটা তোমাকে প্রমাণ করতে হবে। যদি এটা প্রমাণ করতে হয় তাহলে চিত্রটা কিভাবে আঁকবা একটুখানি খেয়াল করো। ফার্স্ট অফ অল তুমি সবার আগে কম্পাস নিয়ে একটা বৃত্ত আঁকবা। তো দেখো, এটা একটা বৃত্ত আঁকলাম আমি। ঠিক আছে? সবার আগে কি করলা? কম্পাস নিয়ে একটা বৃত্ত আঁকলাম। বৃত্ত এঁকে বিন্দু দিবা কয়টা? চারটা। এইখানে একটা বৃত্ত দিবা, এখানে একটা বিন্দু দিবা, এখানে একটা বিন্দু দিলা, এখানে একটা বিন্দু দিলা, এখানে একটা বিন্দু দিলা, তারপর আরেকটা বিন্দু ধরো এখানে দিবা, আর এটার বরাবর আরেকটা বিন্দু দিবা হচ্ছে বাইরে। ঠিক আছে? আচ্ছা, বাইরের বিন্দুটা একটু পরে দাও, বাইরের বিন্দুটা একটু পরে দাও। এই যে এই বিন্দুগুলা দিলা, ঠিক আছে? এই বিন্দুগুলা দিয়ে এরপর তুমি হচ্ছে স্কেলটা নিবা, স্কেলটা নিয়ে যে বিন্দুগুলা যেগুলো দিছো ওগুলোকে জয়েন করে দিবা। এই যে এই একটা বিন্দু জয়েন করলাম, ঠিক আছে? তারপর হচ্ছে এই একটা বিন্দু জয়েন করলাম, তারপর হচ্ছে তো এখান তো কোনো বিন্দু দেইনি, বাট এখান থেকে বাইরে একটা নিয়ে যাবা,
ঠিক আছে, এখান থেকে একটা বাইরে নিয়ে যাবা, বাইরে নিয়ে ওই বাইরের সাথে এখানে আরেকটা দিয়ে যোগ করে দিবা। ঠিক আছে, এটাকে একটুখানি বড় করে নিই আমি, এটাকে একটুখানি বড় করে নিই। আচ্ছা, প্লাস পুরোটাকে সিলেক্ট করে একটু সাইডে চাপাই নিই। আচ্ছা, বড় করে নিলাম। তো এই বড় করে নেওয়ার পরে তোমার কাজ হচ্ছে জাস্ট এই দুটাকে কি করে দেওয়া, জয়েন করে দেওয়া। এই দুটাকে ধরে এভাবে জয়েন করে দিলাম। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে তোমার চিত্র। হ্যাঁ, এখন তুমি এটার নামকরণ করো। তো নামকরণ করো। আচ্ছা, আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে এই যে এই পয়েন্টটা যেখানে ইন্টারসেক্ট করছে সেইটা আর এই যে এই পয়েন্টটাকে কি করে দিবা, যোগ করে দিবা। বুঝছো? মিনস এই যে এখান থেকে এই যে এটা এভাবে যোগ করে দিবা। আর একটু সুন্দর করে যদি করতে চাই, এই যে এভাবে যোগ করে দিবা। ওকে, বুঝছো চিত্রটা কিভাবে আঁকবা? তো একে এটার নাম দাও, এটার নাম দাও ধরো হচ্ছে পি, এটার নাম দাও ধরো হচ্ছে কিউ, এটার নাম দাও ধরো হচ্ছে আর, এটার নাম দাও ধরো হচ্ছে এস। এই যে পি কিউ আর এস বিন্দু চারটে আঁকছে। তো এই প্রমাণটা আসলে একটু ভিন্ন ধর্মী প্রমাণ। ঠিক আছে, মানে এইটা ওই যে বলে না যে সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে তাহলে আঙ্গুলটাকে বাঁকা করো, তাহলে আসলে এই প্রমাণটা হচ্ছে আঙ্গুলটাকে বাঁকা করে করা। বুঝছো? তো একটুখানি বিদঘুটে মনে হইতে পারে, বাট যদি একটুখানি লিখে কয়েকবার প্র্যাকটিস করো তাহলে কিন্তু পানির মতো সহজ। তাহলে করতে হবে কি, দেখো লিখে কয়েকবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কিন্তু কখনোই এই উপপাদ্যগুলো মনে রাখা যায় না। ওকে, তো এখানে এই বিন্দুটার নাম দেওয়া হচ্ছে ই। ঠিক আছে, এখন এখানে একটা ইনফরমেশন দেওয়া নেই, এটা করতে হলে তোমাকে অবশ্যই দুইটা ইনফরমেশন দেওয়া থাকা লাগবে। একটা তোমাকে ডিরেক্টলি বলে দিবে যে অ্যাঙ্গেল, এই যে পিআরএস অ্যাঙ্গেল কি বলে দিবে বলো তো, পিআরএস প্লাস অ্যাঙ্গেল পিআরএস প্লাস অ্যাঙ্গেল পিইএস। তাহলে অ্যাঙ্গেল, আচ্ছা পিইএস না পিকিউএস, অ্যাঙ্গেল হচ্ছে পিকিউএস সমান কত ডিগ্রি, 180 ডিগ্রি হয়, এই কথাটা বলে দিবে। দ্যাট মিনস পিআরএস আর হচ্ছে পিকিউএস, মানে কি যে চতুর্ভুজটা তোমাকে দিয়ে দিছে পিকিউআরএস, হ্যাঁ পিকিউআরএস যে চতুর্ভুজটা দিয়ে দিছে, এই যে একটা চতুর্ভুজই কিন্তু পিকিউআরএস, এটা হচ্ছে তোমার দেওয়া চতুর্ভুজ, যেটা যে চতুর্ভুজটা তোমাকে দিতে হবে। আর এই যে বাকি যে কর্মকাণ্ডগুলো করলাম, কিউ বিন্দুটাকে বৃত্তের বাইরে পাঠিয়ে দিলাম, সেটা হচ্ছে আমাদের প্রমাণের খাতিরে আমরা এটা করবো, যে আঙ্গুল বাঁকা করতে হয় তো আঙ্গুল বাঁকা করলাম। ঠিক আছে, তো এই ইনফরমেশনটা দেওয়া থাকবে যে পিআরএস আর বাইরের যে বিন্দুটা পিকিউএস এদের সমষ্টি 180 ডিগ্রি, এটা দেওয়া থাকবে। তুমি দেখবে এই ইনফরমেশনটা দেওয়া আছে কিনা। তাহলে যদি এটা দেওয়া থাকে, হয় পিআরএস কে বাইরে নিয়ে যাবে মানে আর বিন্দুটাকে বাইরে নিয়ে যাবে, অথবা পিকিউএস মানে মাঝখানে যে বিন্দুটা থাকবে হয় আর অথবা কিউ, সেটাকে কোথায় লিখবা, সেটাকে চিত্রের মধ্যে বাইরে নিয়ে টেনে গিয়ে চিত্রটা আঁকবা। ঠিক আছে, ওটাকে কোথায় নিয়ে যাওয়ার সময় বাইরে, ওটাকে বাইরেই রাখতে হবে, ওই বিন্দুটাকে বাইরে রাখতে হবে, যে কোনো একটা, হয় আর বিন্দু না হয় কিউ বিন্দুকে বাইরে রাখতে হবে। তো যদি বাইরের বিন্দুটা হয় তাহলে তোমাকে এই ইনফরমেশনটা দিয়ে দিতে হবে যে পিআরএস প্লাস কিউএস এই দুটোর যে সমষ্টি এটা 180 ডিগ্রি, অথবা তোমাকে বলে দিতে হবে যে চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়, বা হচ্ছে আমরা বলতে পারি, হ্যাঁ তো হ্যাঁ এটাই, ধরো কোনো চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় যদি সম্পূরক হয়। ঠিক আছে, অথবা এই কথাটা বলে দিবে, অথবা প্রশ্ন একটা বলে দিবে, বা বিপরীত কোণদ্বয় সম্পূরক, বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক, পরস্পর সম্পূরক, পরস্পর সম্পূরক, বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে, বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে প্রমাণ করো যে পিকিউআরএস বিন্দুটি সমবৃত্ত, অথবা পিআরএস প্লাস হচ্ছে পিকিউএস সমান 180 ডিগ্রি হলে প্রমাণ করো যে পিকিউআরএস বিন্দু চারটি সমবৃত্ত। প্রশ্নটা এরকম ভাবে হবে, চিত্রটা এরকম ভাবে আঁকতে হবে। প্রমাণটা করার আগে অঙ্কনটা কি করতে হবে সেটা আমি তোমাদের একটুখানি অঙ্কন পার্টে দেখাই নি। সো অঙ্কন পার্টে এই জিনিসটা তোমরা একটু লিখবা, তো দেখো সহজে কিভাবে মনে রাখবা। তো অঙ্কন পার্টে আগে ফার্স্ট অফ অল অঙ্কন দিয়ে এই জিনিসটা লিখবা যে পিআরএস, যেহেতু পিআরএস সমরেখ নয়, এটা দেখেই বোঝা যাচ্ছে যে যেহেতু ওই যে এখানে আমাদের উদ্দীপকেও বলতে পিকিউ আর আরএস দুটি সমান যায় এবং এরা পরস্পর সমান্তরাল, কিন্তু সমরেখ নয়। আচ্ছা, আরেকটা জিনিস বলো তো, পরস্পর সম্পূরক পূরক এটা বুঝো, সম্পূরক পূরক এটা বুঝো। দেখো দেখো এখানে ধরো দুইটা কোণ আঁকলাম, এই কোণটার মান ধরো 60 ডিগ্রি আর এই কোণটার মান ধরো কি 120 ডিগ্রি, দুইটা মিলায় কত ডিগ্রি বলো তো, 180 ডিগ্রি। তাহলে দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, এক্স্যাক্টলি 180 ডিগ্রি হয়, তাহলে এই কোণ আর এই কোণ পরস্পর কি সম্পূরক।
দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, এটাও সম্পর্ক। দেখো পিআরএস এবং পিকিউএস এই দুইটার যোগফল কত? 180 ডিগ্রি না? তো দুইটা কোণের যোগফল, দুইটা কোণই থাকতে হবে একই রেখার উপর, দুইটা কোণ থাকতে হবে। তাহলে একটা কোণ যদি আরেকটা কোণের, দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে 60 ডিগ্রি কোণের সম্পূরক 120 ডিগ্রি, 120 ডিগ্রি কোণের সম্পূরক 60 ডিগ্রি। এটা আর পূরক, পূরক নামে আরেকটা কোণ আছে, ওটাও একটু দেখাই দিই। পূরক, তো এই কোণটা মনে করো হচ্ছে কত ডিগ্রি? 90। এই দুইটা কোণের যোগফল কত? 90 ডিগ্রি। হ্যাঁ, তো এখন এই 90 ডিগ্রি কোণ, তাহলে দুইটার যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই যে এটাকে যদি আমি ভাগ করি, এটাকে যদি আমি বলি 30 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে কি বলতো? 60 ডিগ্রি। তো এই দুইটা কোণের যোগফল কত ডিগ্রি বলতো? 90 ডিগ্রি। তাহলে দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, যে কোনো দুইটা কোণ, যে কোনো দুইটা কোণ, ধরো এইভাবে আছে। আচ্ছা, ধরো কোণটা কিভাবে আছে? ধরো এভাবে আছে, এভাবে আছে। এই কোণটা ধরো হচ্ছে 50 ডিগ্রি, এই কোণটা ধরো 50 ডিগ্রি, এই কোণটা ধরো কত? 40 ডিগ্রি। 50 আর 40 মিলায় টোটালটা কত আসবে বলো তো? 90 ডিগ্রি আসবে না? 90 ডিগ্রি আসবে। কিন্তু এখান থেকেও দেখতে পাচ্ছ যে এই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি। তাহলে এটা একটা আরেকটার কি বলতো? পূরক। এটা একটা আরেকটার হচ্ছে পূরক। এটা একটা একটা পূরক, আর ওটা কি বলতো? সম্পূরক। ওকে, পূরক আর সম্পূরক আশা করি বুঝছো। তাহলে পূরক আর সম্পূরক বোঝানোর পরে আমি তোমাদের জাস্ট বুঝাইতে চাই যে আমাদের এখানে বিপরীত ক্রমদ্বয় পরস্পর সম্পূরক বলছে, তাই না? এটা আসলে পূরক আর সম্পূরক বুঝছো। এখন এই অঙ্কনের দিকে একটু তাকাও। যেটা বলতেছিলাম, যে অঙ্কনে কি বলতেছিলাম, যে পি আর এস, এই যে তিনটা বিন্দু আছে, কেউ তো আমরা বাইরেই দিয়েছি, ওইটা নিয়ে আমাদের কোনো কাজ নেই। আমরা কি নিয়ে কাজ করব? পি আর এস। যেহেতু অঙ্কনে আমরা কি লিখবো? দেখো আমরা লিখবো পি আর এস একই বিন্দু না, মানে একই সরলরেখাগামী না। তার মানে কি এরা একই বিন্দুগামী না, একই সরলরেখাগামী না। ঠিক আছে, তো পি আর এস যেহেতু একই সরলরেখাগামী নয়, তাহলে আমরা পি আর এস দিয়ে একটা বৃত্ত পাবো, একটি এবং কেবল একটি বৃত্ত পাবো। তার মানে আমরা দেখতেছি আমরা যে পি আর এস সমরেখ নয়। যেহেতু পি আর এস সমরেখ নয়, এরা সমরেখা না, মানে একই রেখার উপর অবস্থিত না। চিত্র দেখেও বোঝা যাচ্ছে, আর বলেই দিছে যে এটা একটা চতুর্ভুজ। চতুর্ভুজ বলে দিলেও এরা সমরেখ নয়, আবার চিত্র থেকেও দেখতে পাচ্ছি যে না, এরা সমরেখ নয়। তাহলে আমরা লিখবো যেহেতু পি আর এস সমরেখ নয়, সমরেখ নয়, পি আর ও এস সমরেখ নয়, সেহেতু বিন্দু তিনটি দিয়ে যায় এমন একটি ও কেবল একটি মাত্র বৃত্ত পাওয়া যাবে। ঠিক আছে, বিন্দু তিনটি দিয়ে যায় এমন একটি ও কেবল মাত্র একটি বৃত্ত পাওয়া যাবে। ঠিক আছে, তো যেহেতু আমাদের এই যে পি আর এস এই বিন্দু তিনটি সমরেখ না, মানে এটা একই রেখার উপর অবস্থিত না, তারপরে আমরা বলতেই পারি যে এই তিনটা বিন্দু দিয়ে যাবে, কেবল তিনটা বিন্দু দিয়ে যায় এমন একটা মাত্র বৃত্তই পাওয়া যাবে। তো শুধুমাত্র সেটা এমন একটা বৃত্ত পাওয়া যাবে। তো এখন আমাদের চতুর্ভুজটা ছিল কি বলতো? পি কিউ আর এস। চতুর্ভুজটা কি ছিল? পি কিউ আর এস। তো চতুর্ভুজটা যদি পি কিউ আর এস হয়, তাহলে এই বৃত্তটা আমাদের চতুর্ভুজকে কোন বিন্দুতে ছেদ করছে? এই বিন্দুতে না। তাহলে সুতরাং আমরা বলতে পারি বৃত্তটি পি কিউকে ই বিন্দুতে ছেদ করে। তাহলে একটা বৃত্ত পাওয়া যাবে, সেই বৃত্তটি, তাহলে আমরা এখানে লিখব বৃত্তটি পি কিউকে কোন বিন্দুতে ছেদ করে? ই বিন্দুতে ছেদ করে। এরপরে ছেদ করার পর আমরা কি করছি বলতো? ই কমা এস যোগ করছি। ছেদ করে এরপর আমরা কি করি? ই কমা এস যোগ করে দিছি। ই কমা এস আমরা হচ্ছে যোগ করি, তার মানে ই আর এসকে আমরা কি করে দিছি? যোগ করে দিছি। এবার আমরা প্রমাণে চলে যাই। আমরা গত ক্লাসে একটা প্রমাণ শিখে আসছিলাম, মোস্ট প্রবাবলি পার্ট 1-এ। সেটা হচ্ছে কি দেখো তো, এই যে আমাদের চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর কি? বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। তার মানে আমরা যে পিইএস এবং পিআরএস এই দুইটা কি
সমান বলতে পারি। তো সেটাই আমরা যদি প্রমাণ করতে চাই, এই ইনফরমেশনটাকে কাজে লাগে আমরা প্রমাণ করব। সো দেখো আমরা ফার্স্ট অফ অল লিখলাম প্রমাণ। তো প্রমাণে আমরা দেখতে পাচ্ছি যে PRSE, তাহলে হচ্ছে আমাদের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে PRSE, তো এই যে PRSE বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ, এটা আমরা দেখতে পাচ্ছি। তো অন্তস্থ চতুর্ভুজ, তাহলে বৃত্তের অন্তস্থ চতুর্ভুজ, তাহলে বৃত্তের অন্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় কি সমান। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি যে এই যে PRS কোণ PRS প্লাস হচ্ছে সমান নয়, সরি 180 ডিগ্রি। হ্যাঁ, এই বৃত্তের বিপরীত যে কোণদ্বয় আছে সেই কোণদ্বয়ের যে সমষ্টি আছে সেটা 180 ডিগ্রি হবে, সেটা হবে তাহলে PRS, তাহলে PES, এই দুটার সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কোণ PRS প্লাস হচ্ছে কোণ PES, কোণ PES সমান কত 180 ডিগ্রি। তো এটার কারণ কি, বৃত্তের অন্তস্থ চতুর্ভুজে বা বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। তো আমরা এটা লিখে দিতে পারি যে বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কত 180 ডিগ্রি। কোণদ্বয়ের সমষ্টি সমান 180 ডিগ্রি। সো এই ইনফরমেশন থেকে আমরা এটাকে লিখতে পারলাম যে PRS প্লাস হচ্ছে PES 180 ডিগ্রি। সো এটার 1 নম্বর সমীকরণ আমরা দিতেই পারি। ওকে, আবার এখান থেকে আমরা লিখতে পারি যে এই যে PRS প্লাস PQS এটা হচ্ছে 180 ডিগ্রি। তো অ্যাঙ্গেল PRS প্লাস PQS, অ্যাঙ্গেল PQS এটা সমান কত 180 ডিগ্রি। সো এটাকে আমরা কয় নম্বর সমীকরণ দিতে পারি, 2 নম্বর। এখন দেখো 1 নম্বর থেকে আমরা 2 নম্বরকে মাইনাস করব, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা মাইনাস করতেছি কাকে, 2 নম্বর সমীকরণকে। তাহলে যেটা পাবো সেটা হচ্ছে যে PRS আর এই PRS এই দুইটা কি হবে, কাটা যাবে। তাহলে PES, তাহলে অ্যাঙ্গেল থাকবে কি বলতো, PES মানে একটা মাইনাস থাকবে, অ্যাঙ্গেল PES মাইনাস হচ্ছে অ্যাঙ্গেল PQS, অ্যাঙ্গেল PQS সমান 180 থেকে 180, মানে এই সাইডের সাথে এই সাইড বিয়োগ। এইটা আর এটা সমান, এটা থেকে এটাকে বিয়োগ করলে বাদ। তো এটা আর এটার থেকে 1 থেকে 2 বিয়োগ করতেছি না, তাহলে 2 এর আগে মাইনাস আসবে। তাহলে PES মাইনাস হচ্ছে PQS, এই পাশে 180 এই পাশে 180, এটা আসবে কি 0। তো সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল আমাদের যে PES আছে সেটা সমান কি বলতো, অ্যাঙ্গেল PQS। তো অ্যাঙ্গেল PES সমান হচ্ছে অ্যাঙ্গেল PES, বাট ঘটনাটা হচ্ছে তার মানে আমরা এখানে আলটিমেটলি কি বলতেছি দেখো তো, এই যে PES এই অ্যাঙ্গেলটা আর এই যে তোমার হচ্ছে PQS, তাহলে PQS এইটা, এই যে PQS যে কথা, EQS একই কথা না। PQS যে অ্যাঙ্গেল বোঝায়, EQSও কি সেই একই অ্যাঙ্গেল বোঝায়। এই কথাটা কেন বলছি একটু পরেই কাজে লাগবে আমাদের। তো আর এখান থেকে আমরা দেখতেছি যে PES আর হচ্ছে PQS এই দুইটা কি সেমই, আমরা প্রমাণে এটা পাইলাম, ঠিক আছে। তাহলে PES আর EQS একই কথা। আমরা তো আমরা এখানে PQSও বলতে পারি, PQS না বলে আমরা এখানে EQSও বলতে পারি। তো সুতরাং এখান থেকে আমরা এইখান থেকে আমরা দেখতে পারি যে PES, তো এই যে অ্যাঙ্গেল PES দ্যাট মিনস এই অ্যাঙ্গেল সমান এখানে আমরা কি লিখছি বলতো, PQS, বাট আমরা এটাতে চাইলে PQS না লিখে EQSও লিখতে পারি। তো এইখানে আমরা লিখলাম কি বলতো, EQS। তো অ্যাঙ্গেল PES আর অ্যাঙ্গেল EQS, তার মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল প্রমাণে আমাদের কি আসছে, সমান আসছে। বাট একটুখানি খেয়াল যদি আমরা করি, এটা আসলে কোনোদিন সম্ভব না, যা সম্ভব নয়। তো আমরা এটা কি লিখতে পারি এখানে, আমরা যা সম্ভব নয়, কেন সম্ভব নয় এটা আমরা ব্যাখ্যা করতেছি, যা সম্ভব নয়। এটা আমরা দেখলাম যে PES আর হচ্ছে EQS এই দুইটা সমান, কিন্তু এই দুইটা সম্ভব নয়। কেন সম্ভব নয় একটুখানি যদি খেয়াল করো, দেখবা কি যে এই যে ত্রিভুজ EQS এর এই যে PES একটা হচ্ছে কি বহিস্থ কোণ না, বহিস্থ কোণ কি আমরা দেখছিলাম যে কোনো একটা ত্রিভুজকে, ধরো যে কোনো একটা ত্রিভুজ, ধরো এটার মতো করেই যদি আঁকতে চাই, তো যে কোনো একটা ত্রিভুজকে যদি বর্ধিত করে দিই,
যদি বর্ধিত করে দিই তাহলে এটা কি বহিস্থ না? এটা কি দেখছিলাম? বহিস্থ। কারণ এই যে ত্রিভুজের যে কোনো একটা বাহুকে আমি যদি বর্ধিত করি তাহলে এই যে এই বাহুটাকে ধরো বর্ধিত করে দিলাম, তাহলে এই যে কোণটা পাবো সেটা কি বহিস্থ কোণ, সেটা অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। দ্যাট মিনস এই বাইরের কোণটা, এই ভিতরে এটা ধরো 1 নম্বর কোণ, এটা 2 নম্বর কোণ, তাহলে এই যে বাইরের যে কোণটা আছে, বাইরের যে কোণটা আছে সেই কোণটা 1 + 2 এই দুইটার যোগফলের সমান। দ্যাট মিনস এটা 30, এটা যদি 40 হয় তাহলে এটা কত হবে? 30, এটা 30 ডিগ্রি আর এটা হচ্ছে 40 ডিগ্রি, তাহলে 30 আর 40 কত? 70, তাহলে এটা কত ডিগ্রি হবে? 70 ডিগ্রি। ঠিক আছে, বাট আমরা বলতেছি যে এইটা আর এই ভেতরেরটা, বাইরের কোণটা আর ভেতরের কোণটা কি সমান? এটা কি কখনো হবে? হবে না কিন্তু। তো এই দুইটার যোগফল এটার সমান, এই দুইটার যোগফল এটা সমান, আর আমরা বলতেছি যে এইটার সমান এটা হইল, এটা কি কখনো হবে? হবে না কিন্তু। তার মানে এটা সম্ভব নয়। তাহলে আমরা বলতে পারি সম্ভব নয়, যা কখনো সম্ভব নয়। কারণ হিসেবে আমরা বলতে পারি, সো আচ্ছা, কারণ হিসেবে আমরা জাস্ট এটা ব্যাখ্যা করে দিব যে ত্রিভুজ EQS, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ত্রিভুজ EQS এর বহিস্থ, ত্রিভুজ EQS এর বহিস্থ হচ্ছে PES, এর বহিস্থ বাইরের যে কোণটা আছে সেটা হচ্ছে কি বহিস্থ। সেই ত্রিভুজ EQS, ত্রিভুজ EQS এর বহিস্থ হচ্ছে PES, অ্যাঙ্গেল PES। এই PESটা হবে অবশ্যই PESটা হবে অবশ্যই EQS এর থেকে বড়, অবশ্যই অ্যাঙ্গেল EQS এর থেকে বড়। এটা কিন্তু গ্রেটার দেন সাইন, এগুলো হচ্ছে অ্যাঙ্গেল সাইন, মিলায় ফেলায়ও না। ঠিক আছে, তাহলে আমরা দেখতেছি যে ত্রিভুজ EQS এর মধ্যে বহিস্থ PES সেটা অবশ্যই কি EQS এর থেকে বড়, বাট এখানে আমরা বলতেছি যে PES EQS সমান, কিন্তু এটা কখনো হবে না। কারণ কি? PES EQS এর থেকে বড়। তাহলে এটার কারণ হিসেবে আমরা কি বলতে পারি? এটার কারণ হিসেবে আমরা বলতে পারি ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের থেকে বৃহত্তর অথবা সমষ্টির সমান। সমষ্টির সমান মানে কি? বৃহত্তর, একটু আগে বুঝাইলাম। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের থেকে বৃহত্তর। তো আমরা এটা বলতে পারি যে ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের থেকে বৃহত্তর। অন্তস্থ বিপরীত কোণদ্বয় হতে বৃহত্তর, কোণদ্বয় হতে বৃহত্তর। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি যদি আচ্ছা এটা বড় হয়, বাট এখানে আমরা পাইছি কি সমান, এখানে আমরা পাইছি সমান, বাট অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল কি বড়। দ্যাট মিনস ই আর কিউ বিন্দু আলাদা হতে পারে না। এইখানেও এইটি বলছিলাম আঙ্গুল বাঁকা করে করতে হবে। তো এই যে দেখছো, তার মানে আমরা ফার্স্ট অফ অল এই কিউ বিন্দুটারে বাইরে ধরছি, বাইরে ধরে আমরা প্রমাণ করছি যে ই আর কিউ বিন্দুটা বাইরে, মানে কিউ বিন্দুটা বাইরে হতে পারে না, মানে ই বিন্দুর কোনো অস্তিত্ব নাই। তাহলে ই আর কিউ একই বিন্দু, তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে তাহলে ই ও কিউ, তাহলে হচ্ছে আমরা এখান থেকে বলতে পারি সুতরাং ই ও কিউ বিন্দু ভিন্ন হতে পারে না, বিন্দু ভিন্ন হতে পারে না, ভিন্ন হতে পারে না, ভিন্ন হতে পারে না মানে কি? তার মানে ই ও কিউ একই বিন্দু। সুতরাং আমাদের ই ও কিউ বিন্দুটা আছে যেটা, সুতরাং ই ও কিউ একই বিন্দু, তো ই ও কিউ বিন্দু ভিন্ন হতে পারে না, এটার মানে কি ই ও কিউ বিন্দু একই বিন্দু। সুতরাং আমরা বলতে পারি ই বৃত্তের, মানে কিউ বিন্দুটা বৃত্তের বাইরে না, ই যেখানে কিউ বিন্দুটাও সেখানে। তো আমরা এখান থেকে আমরা কি বলে দিতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে আচ্ছা ঠিক আছে, তাহলে ই আর কিউ যেহেতু আলাদা হতে পারে না, তাহলে ই এর জায়গায় কিউ, তার মানে পি কিউ আর এস বিন্দু চারটি কি সমবৃত্ত। সুতরাং আমরা লাস্ট লাইনে যেটা বলবো পি কিউ আর এস বিন্দু চারটি সমবৃত্ত। তাহলে আমরা এখান থেকে বলতে পারি পি কিউ আর এস, পি কমা কিউ কমা আর কমা এস বিন্দু চারটি সমবৃত্ত।
এই ছিল প্রমাণ, বুঝে গেছো? আশা করি বুঝছো। ঠিক আছে, ঘ নাম্বার প্রমাণটা শেষ। এবার আমরা চলে যাই ঘ নাম্বার। যদি পিকিউআর বৃত্তের অধিচাপ হয় তবে দেখাও যে অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ। তাহলে অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ আগে তোমাকে দেখতে হবে অধিচাপটা কি আর উপচাপটাই বা কি। তাহলে এটা যদি হয় একটা বৃত্ত, ঠিক আছে, তো বৃত্তের খানিকটা অংশ তুমি কেটে নাও, ধরো এই অংশটা কেটে নিলা, তাহলে এই কাটিং অংশটা সেটাকে আমরা কি বলবো? একটা চাপ বলবো। তাহলে আমরা যদি এই কাটিং অংশটার কথা চিন্তা করি, কাটিং অংশটার কথা বিবেচনা করি, তাহলে এই কাটিং অংশটাকে আমরা কি বলবো? চাপ। তাহলে এই যে এতটুকু অংশ এতটুকু অংশ, তো এই যে কেটে নিলাম, ধরো এই জায়গা থেকে কেটে নিছি, তাহলে এই কাটিং অংশটা, তাহলে এটা একটা চাপ আমাদের। আচ্ছা ধরো একটা সুন্দর বৃত্ত আঁকি, একটা সুন্দর বৃত্ত কেমনে আঁকবো? এটাকে মুছে দিয়ে ধরো এই যে এটা কমপ্লিট করলাম। তাহলে এই যে একটা চাপ, এটা একটা চাপ আর এটা আরেকটা চাপ, মানে একটা বৃত্তের খণ্ডিত অংশ। এই যে মাঝ বরাবর ধরো কেটে দিলাম, তাহলে দুইটা অংশ হয়ে গেল। তো এই দুইটা অংশকে আমরা কি বলবো? চাপ বলবো। হ্যাঁ, যদি আরও একটা অংশ কাটতাম সেটাকেও আমরা কি বলতাম? চাপ বলতাম। তো এটা একটা আমাদের চাপ, আর এই উপরেরটাও একটা চাপ। তোমরা একটু আগে মানে কোনো একটা পার্টে আমি বুঝে আসছিলাম, যেটা বেশি অংশটুকু যেটা নিয়ে গেছে সেটাকে আমরা কি বলতে পারি? অধিক অংশ, তাহলে অধিচাপ। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? অধিচাপ। আর কম অংশ সেটাকে আমরা বলতে পারি হচ্ছে উপচাপ। তো এটা হচ্ছে আমাদের উপচাপ। ঠিক আছে, তাহলে অধিক অংশ যেটা নিয়ে যাবে সেটাকে আমরা বলবো অধিচাপ, আর কম অংশ যেটাকে নিয়ে নিবে সেটাকে আমরা বলবো উপচাপ। ঠিক আছে, তাহলে অধিচাপ। তাহলে বড়টা কি? অধিচাপ, ছোটটা কি? উপচাপ। তাহলে একটা বৃত্তের দুইটা পার্টে যদি মানে মাঝে ভাগ করে ফেলছো, একটা বৃত্তকে দুইটা ভাগে ভাগ করে ফেলছো, তো ওই দুইটা ভাগকেই আমরা কি বলবো? এক একটা চাপ। ঠিক আছে, তো বড় যেটা অধিক অংশ যেটা নিবে সেটা হচ্ছে অধিচাপ, ছোট যেটা কম অংশ যেটা নিবে সেটা হচ্ছে উপচাপ। অধিচাপ উপরে, উপচাপ নিচে, উপরেরটা অধিচাপ, নিচেরটা উপচাপ। এখন তোমাকে যে প্রশ্নে যেটা বলছে সেটা হচ্ছে অধিচাপ। আচ্ছা আমি এখন এটাকে বৃত্তটাকে পূর্ণ করে দিচ্ছি। ঠিক আছে, বৃত্তটাকে পূর্ণ করে দিচ্ছি। চাপ হয়েছে মনে করো এই বিন্দু আর এই বিন্দু, এখানে ধরো আলাদা হয়ে চাপ হয়েছে। এখন উপরে পাইলা কি? অধিচাপ, নিচে পাইলা উপচাপ। তোমাকে বলছে অধিচাপ, তাহলে পিকিউআর হচ্ছে আমাদের কি? বৃত্তের অধিচাপে হয়। যদি পিকিউআর বৃত্তের অধিচাপ হয় তবে দেখাও যে অধিচাপে অন্তর্লিখিত কোণ। তাহলে আমাদের এই যে এটা যদি হয় পি, এটা হবে কিউ, আর এটা হবে কি? আর। এটা অধিচাপ উপরের অংশ। দেখো পিকিউআর কি? অধিচাপ উপরের অংশ। তার মানে কি বলছে? যদি পিকিউআর বৃত্তের অধিচাপ হয়, ঠিক আছে, তাহলে পিকিউআর এই যে উপরের অংশটা, এটাকে চাইলে লাল কালির কলম দিয়ে দেখা দিই, তো এটা হচ্ছে আমাদের অধিচাপ। তো এই যে পিকিউআর এই যে লাল কালির কলম দিয়ে যেটা দেখা দিলাম সেটা হচ্ছে আমাদের কি? অধিচাপ। হ্যাঁ, পিকিউআর অধিচাপ। তাহলে যদি পিকিউআর বৃত্তের অধিচাপ হয় তাহলে অধিচাপে অন্তর্লিখিত কোণ, তাহলে এই অধিচাপে ধরো আমি একটা কোণ আঁকছি, এই যে পিকিউআর একটা কোণ আঁকছি, অধিচাপে অন্তর্লিখিত কোণ, এই কোণটা সূক্ষ্মকোণ হবে। এটা দেখাইতো সূক্ষ্মকোণ, এই কথাটার মানে কি বলতো? 90 ডিগ্রি থেকে ছোট। সূক্ষ্মকোণ এই কথাটার মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট হবে সূক্ষ্মকোণ, আর 0 ডিগ্রি থেকে বড় হবে। তাহলে 0 ডিগ্রি থেকে যদি বড়, 90 ডিগ্রি থেকে ছোট হয় তাহলেই সেটা কি? সূক্ষ্মকোণ। তো আমি অধিচাপে অন্তর্লিখিত কোণ যে এই যে পিকিউআর, এই পিকিউআরটা 90 ডিগ্রি থেকে ছোট কিনা এই জিনিসটা যদি দেখাইতে পারি, পিকিউআর 90 ডিগ্রি থেকে ছোট কিনা এই জিনিসটা যদি দেখাইতে পারি যে না পিকিউআর 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে আমরা বলতে পারবো এই যে অধিচাপটা আছে সেটা হচ্ছে একটা কি? সূক্ষ্মকোণ। তাহলে এই কাহিনীটা তো, চিত্রের কাহিনীটা তো বুঝছো। যদি চিত্রের কাহিনীটা বুঝে যাও তাহলে চলো সুন্দর করে আমরা আগে এই চিত্রটা একটুখানি এঁকে নিই। ঠিক আছে, চিত্রটা আমরা সুন্দর করে একটু এঁকে নিই। তো সবার আগে তোমরা কিভাবে কি করবা দেখো, এটা একটা বৃত্ত আঁকবা। সবার আগে তোমাদের কাজ কি? একটা বৃত্ত আঁকা। তাহলে বৃত্তর আঁকলা, তো এটার একটা 3টা বিন্দু নাও, সেই 3টা বিন্দু দিয়ে নাম দাও, একটা অধিচাপ দিয়ে নাম দাও। আচ্ছা অধিচাপ দিয়ে তো নাম দিবা, তার আগে এখানে বৃত্তটা তো যেহেতু আঁকলাম তাহলে বৃত্তটার কেন্দ্র দিয়ে নিই একটু। এটা হচ্ছে ধরো বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, একটা বৃত্ত আঁকলাম, বৃত্তের কেন্দ্রটাকেও দিয়ে দিলাম। তো তোমরা তো কম্পাস দিয়ে একবার কম্পাসের যে বিন্দুতে বসাবা সেটাই তোমাদের জন্য কেন্দ্র, তাই ঠিক আছে না? তো কেন্দ্র আমরা পেয়ে গেলাম, তাহলে আমরা বৃত্ত পাইলাম, বৃত্তের হচ্ছে কেন্দ্র পাইছি। এখন আমাদের একটা চাপ নিতে হবে, সেই চাপটা কি? অধিচাপ। তো ধরে নাও এইটা হচ্ছে কি আমাদের সেই চাপের যে অংশটা সেটা। ঠিক আছে, চাপ নিলাম। এখন এই চাপে আমরা একটা কোণ আঁকতে হবে, তাই তো? এই চাপে আমাদের একটা কি করতে হবে? কোণ আঁকতে হবে। সো কোণ আঁকার জন্য কি করবা? ফার্স্ট অফ অল এই যে এখান থেকে এখানে একটা টানলাম, তারপরে এখান থেকে এখানে আরেকটা টানলাম।
ঠিক আছে, হয়েছে? এই যে একটা রেখা টান, ওকে, বুঝছো? আবার টানি, এই যে একটা রেখা টান, হয়েছে? এই যে কি পাইছি বলো তো, অধিচাপে এখন একটু নামকরণ করে নিই। তো আমাদের পি কিউ আর অধিচাপ, এটা পি, এটা হচ্ছে আমাদের কিউ, আর আচ্ছা কিউটার উপরে দিই, ধরো এটা হচ্ছে আমাদের পি, এটাকে দিলাম হচ্ছে কিউ, আর এটাকে দিলাম হচ্ছে আর। এই তো, মানে ফার্স্ট অফ অল তুমি একটা বৃত্ত আঁকবা, বৃত্ত এঁকে এরকমভাবে 3টা বিন্দু দিয়ে দিবা, ঠিক আছে? এরকমভাবে 3টা কি দিয়ে দিবা, বিন্দু দিয়ে দিবা। 3টা বিন্দু দিয়ে দেন হচ্ছে গিয়ে তুমি ওই যে কোনো একটা চাপের উপর এখানে যে কোনো একটা নিয়ে এইভাবে একটা কোণ আঁকবা। কোণ এঁকে তোমার এই অঙ্কন, এটা তোমার চিত্র অনুযায়ী মানে ত্রিভুজের যে ইনফরমেশন দিছে বা উদ্দীপকের ত্রিভুজের যে ইনফরমেশন দিছে, উদ্দীপকের ইনফরমেশন দিয়ে এটা আঁকলা। উদ্দীপকের ইনফরমেশন দিয়ে এটা এঁকে এখন অঙ্কনের জন্য এক্সট্রা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ব্যাস আঁকতে হবে। এভাবে একটা কি আঁকতে হবে, ব্যাস আঁকতে হবে, বুঝতে পারছো? তো এই যে বৃত্তের কেন্দ্র দিয়ে যাইতে হবে, ব্যাস কিন্তু কোথা দিয়ে যায়, সবসময় বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তো আমার মনে হয় কেন্দ্রটা ঠিকমতো আঁকা হয় নাই, আচ্ছা হয়েছে, ঠিক আছে, ব্যাস হচ্ছে বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, ওকে। সো আরেকটা কাজ করতে পারো, আরেকটা কাজ করে, আচ্ছা এটাও সমস্যা নেই, এইভাবেও চলবে। তো ফার্স্ট অফ অল আমি কি করলাম, ফার্স্ট অফ অল আমি যে কোনো একটা বৃত্ত আঁকলাম, বৃত্তের কেন্দ্র দিলাম, কেন্দ্র দিয়ে 2টা বিন্দু দিলাম, সেই বিন্দুতে আমি হচ্ছে একটা কোণ আঁকলাম, যে কোণটা হচ্ছে আমাদের অধিচাপের উপর। যেহেতু বিন্দু 2টা এইখানে নিছি, আমি কেন্দ্র থেকে এই অংশ নিছি, তার মানে অবভিয়াসলি এই চাপটা কি অধিচাপ, ঠিক আছে, এই চাপটা অধিচাপ। তো এটা যেহেতু অধিচাপ হয়েছে, তারপরে আমি হচ্ছে অঙ্কনের জন্য একটা ব্যাস অঙ্কন করলাম, সেই ব্যাসটার নাম দিলাম হচ্ছে পিএম। তাহলে আমি এখানে হচ্ছে এটার নাম দিলাম হচ্ছে কি পিএম, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের ও বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। আর পি কিউ আর হচ্ছে আমাদের কি ত্রিভুজ। তো এখানে আমাদের অঙ্কনে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি কিউ এম যোগ করতে হবে, কিউ এম যোগ করি, ঠিক আছে। এখন অঙ্কনটা আমি কিভাবে লিখবো, ফার্স্ট অফ অল আমাকে অঙ্কন লিখতে হবে। তো প্রমাণে আমি অঙ্কনটা লিখি। সো অঙ্কন, চিত্রে যেই জিনিস দেয়া ছিল তার বাইরে আমি কি করছি, পি এম ব্যাস আঁকছি এবং এম আর কিউ এম কে যোগ করছি, কিউ কমা এম কে যোগ করি। তাহলে ফার্স্ট অফ অল আমরা কি করছিলাম, পি এম ব্যাস অঙ্কন করি। কেন ব্যাস অঙ্কন করলাম, এটা ব্যাস কেন বলতেছি, কারণ এটা কিন্তু কোথা দিয়ে গেছে, কেন্দ্র দিয়ে গেছে। কেন্দ্র দিয়ে না গেলে আমরা বলতাম জ্যা, বাট যেহেতু কেন্দ্র দিয়ে গেছে তাহলে আমরা এখানে কি লিখবো, ব্যাস। তাহলে পি এম ব্যাস অঙ্কন করি। তাহলে পি এম ব্যাসকে কি করলাম, অঙ্কন করলাম। এবার কি করছি, কিউ এম যোগ করছি। তাহলে অঙ্কন করি এবং কিউ কমা এম কি করছি, যোগ করছি, কিউ কমা এম যোগ করি। তাহলে পি এম ব্যাস অঙ্কন করি এবং কিউ কমা এম যোগ করি। এটা ছিল আমাদের প্রমাণের জন্য যতটুকু অঙ্কন দরকার, সেই অঙ্কনটুকু আমরা করে নিলাম, ঠিক আছে। তো অঙ্কনটুকু করে নিলাম, অঙ্কনটুকু করে এবার হচ্ছে আমরা কি করব, প্রমাণ করব। তো প্রমাণ করি, প্রমাণ। তো প্রমাণের কোন কিভাবে করব, প্রমাণটা শুরু করবো কিভাবে। তো আমরা দেখতেছি পি এম জ্যায়ের উপর পি কিউ এম যে কোণটা আঁকছি সেটা কি অর্ধবৃত্তস্থ কোণ। কেন অর্ধবৃত্তস্থ কোণ, দেখো এই যে এটা যদি হয় তোমার আমাদের বৃত্ত, সেই বৃত্তের এটা কি বলতো, ব্যাস না, ব্যাস বৃত্তটাকে কয় ভাগে ভাগ করছে, সমান 2 ভাগে ভাগ করছে না। এই ব্যাসটা বৃত্তটাকে উপরের 1 ভাগ নিচের 1 ভাগ, তাহলে এই উপরেরটাকে আমরা একটা অর্ধবৃত্ত বলতে পারি। এই যে এই উপরের অংশটুকু একটা অর্ধবৃত্ত বলতে পারি, সেমভাবে নিচের অংশটুকুকেও কি একটা অর্ধবৃত্ত বলতে পারি। তাহলে অর্ধবৃত্তের উপর যেই কোণ সেটা কি অর্ধবৃত্তস্থ কোণ না। এই যে দেখো তো অর্ধবৃত্তের সাথে কোণ না, এটা এই কোণটা কি অর্ধবৃত্তের সাথে কোণ না। অর্ধবৃত্তের সাথে কোণ হলে সেটাকে আমরা কি বলতে পারি, অর্ধবৃত্তস্থ কোণ। এই যে এই কোণটা আমাদের কি অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমরা বলতে পারি যে পি কিউ এম অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে পি কিউ এম অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে পি এম জ্যায়ের উপর পি কিউ এম অর্ধবৃত্তস্থ। তাহলে আমরা এটা এই প্রথম কথাটা এটা লিখতে পারি যে পি এম জ্যায়ের উপর অ্যাঙ্গেল পি কিউ এম অর্ধবৃত্তস্থ। তাহলে আমরা এখানে বলতে পারি হচ্ছে অর্ধবৃত্তস্থ তাহলে পি এম জ্যায়ের উপর পি কিউ এম অ্যাঙ্গেল পি কিউ এম হচ্ছে অর্ধবৃত্তস্থ। সুতরাং আমরা এখানে বলতে পারি অ্যাঙ্গেল পি কিউ এম যেটা আছে সেটা হচ্ছে 90 ডিগ্রি।
এটার কারণ কি? অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা আমরা মুখস্থ করছি, এটা আমরা জানি। অর্ধবৃত্তস্থ কোণ, এই যে অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কি হয়? এক সমকোণ হয়। মানে অর্ধবৃত্তের উপর যদি তুমি একটা কোণ আঁকো, এই যে ধরো এটা একটা বৃত্ত, এটা ধরো কেন্দ্র দিয়ে একটা রেখা চলে গেছে, দুইটা ভাগে ভাগ করে ফেলছে, এখান থেকে তুমি এরকম একটা কোণ এঁকে ফেললা, সেটা কি অর্ধবৃত্তের উপর কোণ না? এটা কত ডিগ্রি? তো এটা সবসময় 90 ডিগ্রি হবে। অর্ধবৃত্তস্থ কোণ যেখানে আঁকো, তুমি যদি এখান থেকে এইভাবে দিয়ে এইভাবে আঁকো, এই কোণটার মান সেটাও কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তুমি যদি এইভাবে আঁকো তাহলে এই কোণটার মান এটাও কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। মোট কথা অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, মানে অর্ধবৃত্তের উপর যেই কোণটাই আঁকবা সেই কোণটাই হবে এক সমকোণ বা 90 ডিগ্রি। তার মানে আমরা এখান থেকে দেখলাম যে PQN অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটার আমরা এই জন্য 90 ডিগ্রি লিখলাম। তো অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ। এখানে এই জন্য আমরা এটা কি লিখতে পারলাম যে PQM সমান 90 ডিগ্রি। ঠিক আছে। আবার কিউ ও আর বিন্দু PM রেখার বিপরীত পাশে অবস্থিত। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা P ও M বিন্দু, আমরা বলতে পারি কিউ আবার কিউ ও আর বিন্দু PM রেখার পরস্পর বিপরীত পাশে অবস্থিত। তাহলে কিউ ও আর বিন্দু PM রেখার পরস্পর বিপরীত পাশে অবস্থিত। একটু নিচে নিয়ে আসে এটারে। ওকে, আবার কিউ ও আর বিন্দু PM ব্যাসের, তাহলে PM ব্যাসের পরস্পর বিপরীত পাশে অবস্থিত, পরস্পর বিপরীত পাশে অবস্থিত, বিপরীত পাশে অবস্থিত। তাহলে আমরা দেখলাম যে আমাদের এই যে আবার কিউ আর বিন্দু PM ব্যাসের, এই যে PM ব্যাস সেটার বিপরীত পাশে হচ্ছে আমাদের কিউ ও আর বিন্দু অবস্থিত। এই যে PM ব্যাসের এক পাশে হচ্ছে কিউ, আরেক পাশে হচ্ছে কি আর। এই কথাটা কেন বললাম? কোনো কারণ ছাড়া তো বলিনি। কারণটা হচ্ছে যেহেতু PM ব্যাসের দুই পাশে অবস্থিত, তার মানে আমরা যেখানে PQR সেটা PM এর বিপরীত পাশে, তাহলে বিপরীত পাশে হইলে কি অর্ধবৃত্তস্থ কোণ হবে? অর্ধবৃত্তস্থ কোণ হবে না, কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ হইতে গেলে একই পাশে হইতে হইতো। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই যে PQR বিন্দুটা দিয়ে যে কোণটা হবে সেইটা অবশ্যই অর্ধেকের চেয়ে বেশিতে চলে যাবে। তার মানে সেটাই কি হবে বলতো? অর্ধবৃত্তস্থ হবে, অর্ধবৃত্তস্থ থেকে বেশি হবে। তার মানে আমরা বলতে পারি যে অধিচাপ হয়ে যাবে সেই ক্ষেত্রে। দেখো এই যে অর্ধেকের থেকে একটু বেশি যদি চলে যায় তাহলে কিন্তু কি হয়ে যাবে? অধিচাপে হয়ে যাবে না? তো যাতে অধিচাপে হয় এই জন্য এই কথাটা আমরা বললাম যে এই যে PM এর বিপরীত পাশে, পরস্পর বিপরীত পাশে অবস্থিত, তাহলে PM এর এক পাশে কি অবস্থিত? PM এর এক পাশে কি আর অবস্থিত, তাহলে পরস্পর বিপরীত পাশে অবস্থিত। আবার কিউ আর বিন্দু PM ব্যাসের পরস্পর বিপরীত পাশে অবস্থিত। তো সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের যে PQR আছে সেটা অবশ্যই PQM এর থেকে কি হবে? ছোট হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে PQR, তাহলে আমাদের অ্যাঙ্গেল PQR, এই অ্যাঙ্গেল PQR এইটা কি হবে বলতো? ছোট অ্যাঙ্গেল PQM এর থেকে। তাহলে অ্যাঙ্গেল PQ এটা ছোট অ্যাঙ্গেল, আচ্ছা এটার অ্যাঙ্গেল সাইনটা যাতে একটু আলাদা না হয়ে যায়, তাহলে এই যে অ্যাঙ্গেল PQR লেস দেন সাইনটা এইভাবে দিবা, লেস দেন সাইনটা এই যে এইভাবে দিবা। ঠিক আছে, অ্যাঙ্গেল PQR লেস দেন অ্যাঙ্গেল তোমার হচ্ছে PQM, অ্যাঙ্গেল PQM। এটা আমরা বলতেই পারি ছোট, কারণ আমরা এখান থেকে দেখতে পারি যে অ্যাঙ্গেল PQR যেটা, অ্যাঙ্গেল PQR যেটা সেটা হচ্ছে কি বলতো? PQM এর অংশ। এই যে দেখো PQR হচ্ছে এতটুকু আর PQM হচ্ছে পুরাটা, তাহলে অবশ্যই এই PQM এর একটা অংশ না PQR? এই যে এইটা, এই পুরোটার একটা কি অংশ না? PQM এর একটা অংশ PQR, তাহলে PQM এর একটা অংশ, PQM এর একটি অংশ, জাস্ট একটি অংশ মাত্র, আর কিছুই না, একটি অংশ। তাহলে PQR, এই যে PQM এর একটি অংশ, যার কারণে আমরা বলতে পারি যে PQR অবশ্যই PQM এর থেকে কি হবে? ছোট হবে। তাহলে PQR যদি PQM এর থেকে কি হয়?
ছোট হয় তাহলে আমরা বলতে পারি সুতরাং এই যে PQR এটা কত ডিগ্রি থেকে ছোট হবে? এটা অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট হবে, তার মানে লেস দেন এক সমকোণ। তাহলে PQM আবার কত? এক সমকোণ। তাহলে আমরা এখান থেকে আচ্ছা এটা 90 ডিগ্রি থেকে ছোট, সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে সেটারে বা দিলাম, তো সুতরাং আমরা এখান থেকে বলতে পারি অ্যাঙ্গেল যে PQR আছে সেটা লেস দেন এক সমকোণ, লেস দেন এক সমকোণ। এখন এক সমকোণ বা 90 ডিগ্রি থেকে যদি ছোট হয় তাহলে সেটাকেই আমরা কি বলি? সূক্ষ্মকোণ বলি। সুতরাং এই যে আমরা এখান থেকে দেখতে পারি, তাহলে আমরা বলতে পারি সুতরাং PQR এটাই ছিল কি? একটা অর্ধবৃত্তস্থ অধিচাপে অন্তর্লিখিত কোণ। PQR কি ছিল বলতো? PQR যে অধিচাপের উপর কোণ ছিল। তাহলে PQR আবার এক সমকোণের থেকে ছোট, 90 ডিগ্রি থেকে ছোট। PQR আবার কি 90 ডিগ্রি বা এক সমকোণ থেকে ছোট। তো এক সমকোণ থেকে যদি ছোট হয় তাহলে সেটাকে আমরা কি বলি? সূক্ষ্মকোণ বলি না? এই যে 90 ডিগ্রি থেকে ছোট, এই যে PQR 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে PQR একটা কি কোণ? সূক্ষ্মকোণ। তার মানে আমরা সুতরাং বলতে পারি সুতরাং এই যে অ্যাঙ্গেল PQR একটি সূক্ষ্মকোণ। একটি সূক্ষ্মকোণ। তাহলে আমরা তো জানি এখন সূক্ষ্মকোণ যদি হয় তাহলে সূক্ষ্মকোণটা অবশ্যই কি হয় বলতো? 90 ডিগ্রি থেকে ছোট হয়। যেহেতু 90 ডিগ্রি থেকে ছোট হয়েছে তাহলে PQR একটি কি কোণ? সূক্ষ্মকোণ। তার মানে আমরা দেখলাম অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ। PQR অধিচাপের উপর ছিল, PQR যেহেতু সূক্ষ্মকোণ তাহলে অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ প্রমাণিত হয়ে গেছে। তো আমরা এখানে লিখে দিলাম কি? এই যে প্রমাণিত। ঠিক আছে, তো প্রমাণিত লিখে দিলাম, প্রমাণিত হয়ে গেল। এটাই ছিল এই পর্যন্ত। এখন আমরা সামনে চলে যাই। মোস্ট প্রবাবলি এটাই হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ। তো লাস্ট ম্যাথে এখানে কি বলছে? প্রমাণ করে যে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা, মানে একটা বৃত্তের ব্যাস সেটাই হচ্ছে কি? বৃহত্তম জ্যা। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া ব্যাস কি আর জ্যা কি? এটা ধরো একটা বৃত্ত। আচ্ছা, বৃত্ত যেহেতু আঁকতেছি সুন্দর করে আঁকি, এটা ধরো একটা বৃত্ত। ঠিক আছে, তো বৃত্ত যেহেতু আঁকছি এটা ধরো হচ্ছে বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, তো বৃত্ত এটা ধরো হচ্ছে বৃত্তের কেন্দ্র। এই কেন্দ্র দিয়ে যেই কয়টা রেখা যাবে, এই কেন্দ্র দিয়ে যেই কয়টা রেখা যাবে, এই কেন্দ্র দিয়ে যেই কয়টা রেখা যাবে, মানে বৃত্তের অসংখ্য রেখা আঁকতে পারবে না। এরকম ভাইয়া যেভাবে আঁকতেছি সেভাবে তুমি অসংখ্য রেখা আঁকতে পারবে না। এই যে অসংখ্য রেখা আঁকতে পারবা না, সেই রেখাগুলো সবগুলো কোথা দিয়ে যাচ্ছে বলতো? কেন্দ্র দিয়ে যাচ্ছে না? এই যে এই রেখাগুলো, অসংখ্য রেখা আঁকলাম, সবগুলো রেখা কোথা দিয়ে যাচ্ছে বলো? সবগুলো রেখা কিন্তু এই যে এই বিন্দুটা দিয়ে যাচ্ছে। দ্যাট মিনস এটা কি? কেন্দ্র দিয়ে যাচ্ছে। এইখানে আমি যে কটা রেখা আঁকছি সবগুলাই কি বলতো? ব্যাস। সবগুলাই কি? ব্যাস। ওকে, তো ধরে নাও এখানে আরেকটা বৃত্ত আঁকলাম, ধরে নাও এখানে আরেকটা বৃত্ত আঁকছি, সেই বৃত্তটার কেন্দ্র ধরো এখানে। ঠিক আছে, তো অসংখ্য রেখা আছে, বাট একটা রেখাও তোমার কেন্দ্র দিয়ে যায়নি। সব কেন্দ্রের আশেপাশে দিয়ে গেছে, ডানে দিয়ে গেছে, বামে দিয়ে গেছে, মানে অসংখ্য আঁকতে পারবা। আমি এখানে তো আঁকছি, এখানে না হলেও আরো কয়েক লক্ষ কয়েক কোটি আঁকা যাবে। ঠিক আছে, এই যে কয়েক লক্ষ কয়েক কোটি আঁকতেছো সেগুলো একটাও কি কেন্দ্র দিয়ে গেছে? একটাও কেন্দ্র দিয়ে যায়নি। যদি কেন্দ্র দিয়ে একটাও না যায় সেগুলোকে আমরা কি বলবো? জ্যা বলবো। সেগুলোকে আমরা কি বলবো? জ্যা বলবো। হ্যাঁ, এখন এই যে কেন্দ্র দিয়ে চলে গেছে সেটাকেও আমরা কি বলতে পারি বলতো? জ্যা বলতে পারি। যে কেন্দ্র দিয়ে যেটা গেছে সেটাকেও আমরা কি বলতে পারি? এটাও আমরা কি বলতে পারি? এটাকেও আমরা জ্যা বলতে পারি। ঠিক আছে, এটাকে আমরা জ্যাও বলতে পারি, এটাকে আমরা কি বলতে পারি বলতো? ব্যাসও বলতে পারি। এই যে বৃত্তের সবচেয়ে বড় যে জ্যাটা সেটাই কি বলতো? ব্যাস। তার মানে আমরা ব্যাসগুলোকে জ্যাও বলতে পারি, বাট নর্মালি জ্যা বলবো কাকে? কেন্দ্র দিয়ে যে যায় নাই তাদেরকে নর্মালি আমরা জ্যা বলবো। কিন্তু কেন্দ্র দিয়ে গেলেও সেটাকে আমরা কি বলি? ব্যাস বলি। ব্যাসের অপর নাম আবার কি? ব্যাসকেও আমরা চাইলে কি বলতে পারি? জ্যা বলতে পারি। সেক্ষেত্রে একটা কন্ডিশন বলা যায় যে সবচেয়ে বড় যে জ্যাটা, দেখো একটুখানি খেয়াল করো, যত কেন্দ্রের কাছাকাছি গেছে জ্যাটা তত বড় হয়েছে না? এই যে এটা ছিল ছোট, এটা ছিল তার থেকে আরেকটু বড়, এটা তার থেকে আরো বড়, মানে কেন্দ্রের যত কাছাকাছি গেছে জ্যাটা সবচেয়ে বড় হয়েছে। এখন আমি যদি এটা কেন্দ্র দিয়ে এঁকে ফেলতাম তাহলে এটাকেও জ্যা বলতাম, বাট এই জ্যাটা সবচেয়ে বড় জ্যা হইতো এবং এটার নাম হচ্ছে, আলাদা নাম হচ্ছে ব্যাস। তুমি জ্যাকে ব্যাস বলতে, মানে ব্যাসকে জ্যা বলতে পারবা, বাট জ্যাকে ব্যাস বলতে পারবা না। ব্যাসকে জ্যা বলতে পারবা, বাট জ্যাকে ব্যাস বলতে পারবা না। তো যাই হোক, এটা ছিল আমাদের সবচেয়ে বড় জ্যা, আর এটা যেহেতু কেন্দ্র দিয়ে গেছি তাহলে এটা কি? একটা ব্যাস। তাহলে আমরা দেখছি যে ব্যাসটাই হচ্ছে
সবচেয়ে বড় জ্যা। তাহলে প্রমাণ করো যে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। তাহলে এটাই দেখাইতে হবে যে ব্যাসটা আছে, সেই ব্যাসটাও একটা জ্যা, কিন্তু সবচেয়ে বড় জ্যা। বুঝছো? এই জিনিসটা আমাদের কি করতে হবে, এখন প্রুফ করতে হবে। সো ব্যাস কি এবং জ্যা কি সেই জিনিসটা যদি আমরা বুঝে যাই, এবার আমরা প্রমাণ করব। তো প্রমাণের জন্য আমাদের চিত্র অঙ্কন করতে হবে। চিত্রটা খুবই সহজ। ফার্স্ট অফ অল এভাবে একটা বৃত্ত আঁকবা, বৃত্ত এঁকে সেই বৃত্তটার কেন্দ্র দিবা, সেই বৃত্তটার কেন্দ্র দিবা। তাহলে কেন্দ্র দিয়ে যে রেখাটা যাবে, সেই বৃত্তটার কেন্দ্র দিয়ে যে রেখাটা যাবে সেটাকে আমরা কি বলবো বলো তো? তোমরা এত বড় করে কেন্দ্র দিবা না, কিন্তু তোমরা জাস্ট একটা ফোঁটা দিবা। হ্যাঁ, তোমরা তো ওই যে কম্পাসে যে ফোঁটাটা না, ওইটাই তোমরা জাস্ট একটা কি দিবা, ফোঁটা দিবা। মানে কম্পাসে যে ফোঁটাটা, ওইটাই, নতুন কিছু না। বুঝছো? কম্পাসের ফোঁটাটাই তোমরা দিবা। তারপরে এখান থেকে জাস্ট কি করবা, এই যে এখানে একটা রেখা টানবা। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে তোমার কি হয়ে গেল বলো তো? ব্যাস হয়ে গেল না? এটা হচ্ছে তোমার কি হয়ে গেল বলো তো? ব্যাস, তাই না? ব্যাসও জ্যাও। এরপরে ছোট্ট করে এখানে নিচে আরেকটা কি আঁকবা, ব্যাস আঁকবা। আমরা একটু সোজা করে আঁকি। এই তো আঁকলা, আঁকছো? এই যে এটা আঁকবা। দেন তোমাদের কাজ কি? দেন হচ্ছে তোমরা জাস্ট এই যে কেন্দ্র থেকে এটাকে জয়েন করে দিবা, কেন্দ্র থেকে এটাকে জয়েন করে দিবা। দেন এই সাইডের কেন্দ্র থেকে এটাকে জয়েন করে দিবা। ঠিক আছে, এরপরে এটার একটা নাম দিবা। সেই নামটা কি বলো তো? PQRS। সেই নামটা আমরা কি দিব? PQRS। একটু সাইড করি। ওকে, এটার নাম দিব হচ্ছে আমরা ধরো P, এটার নাম দিব হচ্ছে আমরা Q, এটার নাম দিব হচ্ছে আমাদের R, এটার নাম হচ্ছে S, আর এটা আমাদের কেন্দ্র O। কেন্দ্র হচ্ছে আমাদের O। এরপর আমরা কি করব? এরপর আমরা অঙ্কনে লিখব যে OR এবং OS যোগ করি। আমরা এটা মানে অঙ্কনে ছিল না, আমাদের জাস্ট প্রমাণ করো যে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। দুইটা ব্যাস নিচ্ছি সেটা ঠিক আছে, বাট এই যে OR এবং OS এই দুটাকে যে যোগ করছি সেটা কিন্তু আমাদের উদ্দীপকের কোথাও হিন্ট ছিল না। তাহলে আমরা এখানে কি করব? O, R এবং O, S যোগ করি। তাহলে অঙ্কন আমাদের এটা লিখতে হবে। সো অঙ্কন আমরা কি করব? অঙ্কনে কি করব? O, R এবং O, S কি করব? যোগ করব, যোগ করি। ঠিক আছে, এবার আমরা প্রমাণে চলে যাই। প্রমাণে আমরা কি করব? প্রমাণটা খুবই সহজ, মনোযোগ দিয়ে দেখো। ফার্স্ট অফ অল আমরা এখান থেকে দেখতেছি যে OP, OQ, OR, OS সবাই একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, সবাই কি একই বৃত্তের ব্যাসার্ধ। তো যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, তো OP সমান সমান হচ্ছে কি OQ, সমান সমান কি হচ্ছে OR, সমান সমান হচ্ছে কি OS। এটা সমান হওয়ার কারণ কি? একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, এই জন্য সমান হয়েছে। তাহলে এখন আবার আমরা এখান থেকে দেখতে পারি আবার ত্রিভুজ ORS এ, তো আবার ত্রিভুজ ORS এর মধ্যে তিনটা কোণ, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, সেটা আমরা জানি। আবার আমরা আরো একটা জিনিস জানি যে ত্রিভুজে যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড়, যে কোনো দুই বাহুর সমষ্টি 3 নম্বর বাহু অপেক্ষা বড়। তাহলে আমরা বলতে পারি যে OR আর OS এর যোগফল RS এর থেকে বড়। এর মধ্যে তাহলে আমরা কি বলতে পারি? OR প্লাস হচ্ছে আমাদের কি RS, OR প্লাস হচ্ছে OS, এই দুইটা নিয়ে আমরা OR প্লাস হচ্ছে OS, এই দুইটার যোগফল বড় হবে কার থেকে? RS এর থেকে। ঠিক আছে, OR আর হচ্ছে OS এই দুইটার যোগফল কার থেকে বড় হবে? RS। এটার কারণ কি? ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আমরা এটা লিখতে পারি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, যার কারণে OR প্লাস OS ইজ গ্রেটার দেন RS। এখন
দেখো ও আর ওএস, ঠিক আছে, OS, OP OQ সবাই তো সমান। তাহলে ও এর জায়গায় আমরা কি লিখতে পারি? OP লিখতে পারি না? তাহলে এর জায়গায় আমরা কি লিখতে পারি? OP প্লাস OS এর জায়গায় আমরা কি লিখতে পারি বলতো? OQ না? এটাও কার থেকে বড় হবে বলো তো? এটা হচ্ছে RS এর থেকে বড় হবে, ঠিক আছে। এখন OP আর OQ এটা আসলে ওই যে আমরা এখানে এই যে প্রথম লাইন থেকেই এটা পাইছি। OP আর OQ এর যোগফল কি PQ না? তাহলে OP আর OQ এটার যোগফলই কি বলতো? PQ না? তাহলে PQ ইজ গ্রেটার দেন RS না? PQ গ্রেটার দেন কি RS না? তার মানে আমরা দেখলাম RS এর থেকে কি PQ বড়। তাহলে PQ একটি কি ছিল? বৃত্তের ব্যাস ছিল। তাহলে PQ বৃত্তের ব্যাস হওয়ায় আমরা বলতে পারি যে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। তাহলে PQ বৃত্তের ব্যাস হওয়ায় ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা। তাহলে সেটা আমরা এখানে জাস্ট কি লিখে দিতে পারি? প্রমাণিত লিখে দিতে পারি, প্রমাণিত। ঠিক আছে, এই ছিল। তো এই ছিল আজকের ক্লাসটা কেমন লেগেছে সবাই জানো, এবং সবার জন্য সামনেই পরীক্ষা চলে আসছে, পরীক্ষার জন্য সবার জন্য শুভকামনা। পুরো এই চ্যাপ্টারের 20 মার্কের কোয়েশ্চেন তোমরা জাস্ট খালি পরীক্ষার হলে গিয়ে কমন পাবা, আর আমার কথা মনে করবা, ঠিক আছে। যে পার্টগুলো ছিল 5টা পার্টের ভিডিও আজকে এখানে তো হচ্ছে আমাদের 3 নম্বর পার্ট চ্যাপ্টার 8-এর উপর, চ্যাপ্টার 7-এর উপর 2টা পার্ট ছিল, সেই 2টা পার্ট পুরা ক্লাসগুলো যদি চাও শুরুতেই বলে আসছিলাম কমেন্ট করো, তাহলে আমি সেই পার্টগুলো সবগুলো কমেন্টে তোমাদের যা যা কমেন্ট করবে দিয়ে দিব, ঠিক আছে। তো দেখা হবে ভাইয়া পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।